থ্যাংক ইউ অল। আমার কথা শোনা যাচ্ছে? জি জি স্যার, স্যার। শোনা যাচ্ছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা জয়েন করার জন্য। আজকে আপনাদের ফার্স্ট ক্লাস, তো আমি প্রথমে কিছু কথা বলতে চাই। লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ। আমার নাম জনি কুমার গুপ্ত। আমি কোয়ালিফাই করেছি ব্যাক ইন 2010-এ। আমার ফার্মের নাম ছিল রহমান মোস্তফা আলম কোম্পানি। আমি বিভিন্ন লোকাল এবং মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেছি ইতিপূর্বে। যেমন পাবলিক লিস্টেড কোম্পানিতেও কাজ করেছি। এখন আমি ম্যারিয়েট ইন্টারন্যাশনালের মার্কেট ডিরেক্টর ফাইন্যান্স হিসেবে কাজ করছি। ম্যারিয়েট ইন্টারন্যাশনাল একটা ইন্টারন্যাশনাল চেইন হোটেলের একটা কোম্পানি, যারা সারা পৃথিবীতে 10,000-এর বেশি হোটেল পরিচালনা করে। তো 2012 সাল থেকে আমি ক্লাস নেই আপনাদের ভ্যাটের উপরে, প্রফেশনাল লেভেল এবং সার্টিফিকেট লেভেল দুটোতেই। তো আমরা আমাদের অবজেক্টিভ থাকবে, যেহেতু আপনারা অনেকেই জব করেন বা অনেকেই ব্যস্ত, কারণ আপনাদের বিভিন্ন কারণে এখন আসলে টাইমটা খুবই লিমিটেড। তো আমাদের টোটাল 12টা ক্লাস হবে। এই ক্লাসের ভিতরে আমরা পুরো সিলেবাসটা কভার করব। চেষ্টা করব আমি কাস্টমস এর কিছুটা পার্ট কভার করতে, যদিও ওটা আমার পার্ট না। তারপর কাস্টমস রিলেটেড ভ্যাট নিয়ে কথা বলতে গেলে কাস্টমস এর অনেক কিছু চলে আসবে। এর পাশাপাশি আমরা যেটা করব, প্রিভিয়াস যে কোশ্চেন গুলো আমাদের এক্সামে আসছে সেইগুলোর মোটামুটি লাস্ট 3 to 4 ইয়ার্স এর অলমোস্ট 5 থেকে 6টা বা 8টা কোশ্চেন আমরা সলিউশন করব। এছাড়াও আমার কাছে কিছু স্যাম্পল কোশ্চেন আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সুতরাং আমাদের মোটামুটি 3টা ক্লাস হবে থিওরিটিক্যাল আলোচনা, যেগুলো কিনা আমাদের বেসিকটা আপনার হচ্ছে স্ট্রং করবে, কারণ আপনারা অলরেডি ভ্যাট পড়ে আসছেন, অনেক কিছু জানেন। বাট এখন এই প্রফেশনাল লেভেলে তো আপনার নর্মাল থিওরি থাকে না, সেখানে থাকবে হচ্ছে আপনার হলো কিছু টেকনিক্যাল টাইপের কোশ্চেন, সিনারিও বেস কোশ্চেন। তো সিনারিও বেস কোশ্চেনটা আনসার করতে হলে আপনাকে আগে থিওরিটা ভালো মতো জানতে হবে। আর বিশেষ করে আপনার এখানে পেনাল্টি, তারপর হলো বিভিন্ন ভ্যাটের যে অথরিটি আছে তাদের যে ইনপুট ট্যাক্স রিবেট, হ্যাঁ এরকম, তারপরে ইম্পোর্ট অফ সার্ভিসেস সেকশন 20, এগুলো থেকে মোটামুটি বেশ ডিফারেন্ট টাইপের কোশ্চেন থাকে আর কি। হ্যাঁ, তা আমরা সবগুলো আলোচনা করব, আশা করি আপনাদের সময় নষ্ট হবে না। হ্যাঁ, আপনাদের মতো আমি একসময় স্টুডেন্ট ছিলাম। সো আমি আপনাদের কষ্টটা বুঝি। সো আই উইল ট্রাই টু প্রোভাইড দ্য প্রোডাক্টিভ আউটপুট সো দ্যাট ইট উইল বি হেল্পফুল ফর অল অফ ইউ। হ্যাঁ, সো আমি রিকোয়েস্ট করবো আপনারা নিয়মিত ক্লাস জয়েন করবেন। যদি ক্লাস জয়েন করেন, ওই রেকর্ডিং শুনে লাভ হবে না। ফিজিক্যালি ক্লাসে থাকলে সেটা অন্যরকম, আর রেকর্ডিং আর এক রকম। সো আপনারা যদি ফিজিক্যালি ক্লাসে থাকেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি কোনো কিছু ক্লিয়ার না হন, না বুঝতে পারেন, প্লিজ রেইজ ইউর হ্যান্ড, অথবা কোশ্চেন জিজ্ঞেস করবেন। কোনো কিছু নিজের মনের মধ্যে রাখবেন না যে আমি এই জিনিসটা ক্লিয়ার না, আচ্ছা আর একজনের কাছ থেকে জেনে নিব, অথবা পরে জেনে নিব। এই পরে কিন্তু ওর জীবনও হবে না। সো আপনাদের যাই কোশ্চেন থাকুক, রিলেভেন্ট কোশ্চেন, সেগুলো আপনারা জিজ্ঞেস করবেন এবং আপনারা ক্লারিফাই হয়ে যাবেন। যা পড়াবো সেটা কিন্তু 100% আপনাদের এখান থেকে বুঝে যেতে হবে। হ্যাঁ, ক্লিয়ার টু অল? জি শোনা স্যার। যাচ্ছে? Yes, sir. ওকে, লেটস স্টার্ট। তো আমি যেটা প্রথমে বলছিলাম যে আমরা কি কি কভার করব। এর ভিতরে আমরা কভার করব আমাদের ভ্যাট রেজিস্ট্রেশন প্রথম ক্লাসে, ইম্পোজিশন অফ ভ্যাট অন গুডস অন সার্ভিস, তারপরে ইনপুট ট্যাক্স ক্রেডিট, ম্যানার অফ কালেকশন অফ ভ্যাট, উইথহোল্ডিং বিডিএস, নেট পেয়েবল, ক্যারি ফরওয়ার্ড এন্ড নেগেটিভ ব্যালেন্স কিছু থাকে, ফাইন্যান্স অ্যাক্টের যে চেঞ্জেস গুলো এসছে লাস্ট ইয়ারে সেগুলো, বিভিন্ন মডেল কোশ্চেন এবং লাস্ট ইয়ারের কোশ্চেন গুলো আমরা সলিউশন করব। এর বাইরেও আলোচনা করতে গেলে আপনার আরো অনেক কিছু আসবে, যেটা কিনা আপনার যেটা আমি আগে বললাম, যে যেমন হচ্ছে ভ্যাট অথরিটির বিষয়টা আসবে, অডিটের বিষয়টা আসবে, পেনাল্টির বিষয়গুলো আসবে, এগুলো সবই একটা একটা করে পুরোটাই কভার করবে আর কি। তো ফার্স্ট আমরা শুরু করব ভ্যাট রেজিস্ট্রেশন দিয়ে। রেজিস্ট্রেশন আপনার যেমন বার্থ সার্টিফিকেট, আপনার একটা আইডেন্টিটি অথবা পাসপোর্ট। সো একইভাবে ট্যাক্সের ক্ষেত্রে 3 নাম্বারটা হচ্ছে ওই প্রতিষ্ঠানের বা ওই ব্যক্তির আইডেন্টিটি। ভ্যাটের ক্ষেত্রে আপনার ভ্যাট রেজিস্ট্রেশন হচ্ছে ওই প্রতিষ্ঠানের আইডেন্টিটি।
উইদাউট ভ্যাট রেজিস্ট্রেশন আপনার কোনো অ্যাক্টিভিটি শুরু হয় না। ভ্যাট রেজিস্ট্রেশন থেকে একজন করদাতাকে আর কি আইডেন্টিফাই করা হয় এবং সেখান থেকে তার সকল কার্যক্রম আপনার মনিটরিং করা হয়। তো আপনারা সবাই জানেন যে এখন অনলাইনে ভ্যাট রেজিস্ট্রেশন করার প্রসেস আছে। 2.1 হচ্ছে আপনার হচ্ছে হলো ফর্ম, এবং 2.5 অনলাইন এবং অফলাইনে বিভিন্ন ফর্ম। এই ফর্মের মাধ্যমে আপনার রেজিস্ট্রেশন করতে হয়। সো রেজিস্ট্রেশন যে করবেন ভ্যাটের ক্ষেত্রে তিনটা থ্রেশহোল্ড আছে। থ্রেশহোল্ডটা কি, যে আপনার অ্যানুয়াল টার্নওভার মানে এক বছরের টোটাল টার্নওভার যদি 3 মিলিয়ন মানে 30 লক্ষ টাকা পর্যন্ত হয়, তাহলে আপনার কোনো ভ্যাটের রেজিস্ট্রেশন লাগবে না, কোনো ভ্যাটের রেজিস্ট্রেশন লাগবে না। কিন্তু আপনার টার্নওভার ইয়ারলি যদি 3 লাখ 30 লাখ টাকার উপরে হয় বা 3 মিলিয়নের উপরে হয়, কিন্তু 5 মিলিয়নের নিচে মানে 50 লক্ষ টাকার নিচে, তাহলে আপনি টার্নওভার ট্যাক্সের আন্ডারে ইনভেস্টমেন্ট নেবেন। টার্নওভার ট্যাক্সের ইনভেস্টমেন্টটা কি, যে ভ্যাটের ক্ষেত্রে ভ্যাটের রেট হচ্ছে 15%। আর ভ্যাটের ক্ষেত্রে আপনি যদি 15% রেটে ভ্যাট পে করেন, তাহলে আউটপুট ভ্যাটের এগেনস্টে ইনপুট ভ্যাট ক্রেডিট নেওয়া যায়। আউটপুট ভ্যাট কি, ইনপুট ভ্যাট কি, আমরা পরে আলোচনা করবো। সো টার্নওভার ট্যাক্স যদি আপনার যদি রেভিনিউ 3 মিলিয়ন থেকে 5 মিলিয়ন হয়, তাহলে আপনি টার্নওভার ট্যাক্সের আন্ডারে ইনভেস্টমেন্ট করবেন, সেখানে ভ্যাটের রেট হচ্ছে 4%। আর যখনই কিনা আপনার রেভিনিউ 5 মিলিয়ন এক্সিড করবে, আপনাকে অবশ্যই কি করতে হবে, ভ্যাটের আন্ডারে রেজিস্ট্রেশন নিতে হবে। সো এখানে তিনটা ক্রাইটেরিয়া। আপ টু 3 মিলিয়ন কোনো রেজিস্ট্রেশন লাগবে না। 3 মিলিয়ন থেকে 5 মিলিয়ন হলে পরে আপনি টার্নওভার ট্যাক্সের রেজিস্ট্রেশন নেবেন। 5 মিলিয়নের উপরে গেলে আপনাকে ভ্যাটের আন্ডারে রেজিস্ট্রেশন নিতে হবে। ক্লিয়ার? এনি জি স্যার। কোশ্চেন? ক্লিয়ার। ওকে, আমরা এটাতে পরে আসতেছি। এখন আমরা স্যার এখানে একটা কোশ্চেন ছিল স্যার। হ্যালো কি বলেন বলেন। স্যার, কোশ্চেন হচ্ছে যদি এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি হয় সেই ক্ষেত্রে কি 50 50 লাখ টাকা বা 30 লাখ টাকা কি হবে? ওইটা আমরা আসতেছি আর কি। আজকে ক্লাসে আছি, আমি পরে কথা বলি আপনার সাথে। সো ওটাতে আমরা আসতেছি, এটাতে আসতেছি, এই যে এটাই আমরা এখন আলোচনা করবো। সো উনি যে কোশ্চেনটা করেছে যে এক্সপোর্ট ওরিয়েন্টেড অর্গানাইজেশন হলে পারে সেক্ষেত্রে এই লিমিটটা প্রযোজ্য হবে কিনা, সেইটার উত্তরটা এখানে আছে। এখানে বলা হচ্ছে ইরিসপেক্টিভ অফ দ্য টার্নওভার, আপনার টার্নওভার 1 লাখ না 2 লাখ না 5 লাখ না 10 লাখ, এটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে যে আপনি এই ধরনের অর্গানাইজেশনের কে বিলংস করেন কিনা। যদি আপনি ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন হন অথবা আপনি ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন, হ্যাঁ, তাহলে আপনাকে অবশ্যই ভ্যাটের আন্ডারে রেজিস্ট্রেশন নিতে হবে। কি বললাম, আপনার রেভিনিউ 30 লাখ 50 লাখ এগুলো কোনো কিছুই কনসিডারেশনে আসবে না, যদি না যদি কিনা আপনি কি করেন, আপনার হচ্ছে হলো যদি আপনি ম্যানুফ্যাকচারার হন অথবা আপনি ইম্পোর্ট অফ গুডস করেন, তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে, কিসের আন্ডারে রেজিস্ট্রেশন নিতে হবে, ভ্যাটের আন্ডারে রেজিস্ট্রেশন নিতে হবে। Point number 2, a person who is participating in tender or supplying goods and services under a contract or work order. আপনি নেসলে বাংলাদেশে অথবা গ্রামীণ ফোনে একটা টেন্ডারে পার্টিসিপেট করবেন, অথবা ব্রিটিশ আমেরিকান টোবাকোতে, ওখানে বলাই আছে আপনার টেন্ডারে পার্টিসিপেট করতে হলে আপনাকে ভ্যাটের আন্ডারে রেজিস্ট্রেশন নিতে হবে, আদারওয়াইজ আপনি টেন্ডারের জন্যই আউট হয়ে যাবেন। তো আপনি যদি কোনো প্রতিষ্ঠানে পার্টিসিপেট করতে চান টেন্ডারে, অথবা কোনো গুডস অথবা সার্ভিস প্রোভাইড করতে চান থ্রু এ কন্ট্রাক্ট অথবা ওয়ার্ক অর্ডারের থ্রুতে, তাহলে আপনাকে ভ্যাটের আন্ডারে রেজিস্ট্রেশন নিতে হবে। এখানেও টার্নওভার কোনো বিষয় না। থার্ড হচ্ছে আপনি যদি ইম্পোর্ট এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেস করেন, আপনাকে ভ্যাটের আন্ডারে রেজিস্ট্রেশন নিতে হবে। ফোর্থ হচ্ছে any business or industry or area decided by the board. So board একটা জেনারেল অর্ডার দিয়েছে, যেটা কিনা 2019 সালের 17ই জুলাই। ওখানে বলা আছে যে আপনার টার্নওভার কত টাকা সেটা কোনো বিষয় না, আপনাকে অবশ্যই, আপনি যদি ওই ন্যাচারাল অর্গানাইজেশন হন, তাহলে আপনাকে ভ্যাটের আন্ডারে রেজিস্ট্রেশন নিতে হবে। তারা কারা আমরা এখন এটা দেখবো। লাস্টে এটা একটু বলে যায় যে ভ্যাট এজেন্ট কারা হয়। ধরেন যারা দেশের বাইরে কোনো প্রতিষ্ঠান, গুগল ফেসবুক, তাদের বাংলাদেশে কোনো অফিস নেই, বাট আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতেছে সে, তাহলে তাকে এখানে কি করতে হবে, ভ্যাট রিটার্ন জমা দিতে হবে। সেই ভ্যাট রিটার্নটা সে যেহেতু তার বাংলাদেশে কোনো এস্টাবলিশমেন্ট নেই, তাহলে সেই রিটার্নটা কিভাবে দিবে, সে ভ্যাট এজেন্ট নিয়োগ করবে, সেই ভ্যাট এজেন্ট তার পক্ষ হয়ে এই রিটার্নটা জমা দিবে।
অথবা ধরেন যে কারো ব্রাঞ্চ অফিস বা লিয়াজো অফিস আছে, কথার কথা H&M, H&M এর ধরেন যে বাংলাদেশে একটা লিয়াজো অফিস আছে, অথবা বড় বড় যে বাইং হাউস গুলো আছে তাদের যে এখানে লিয়াজো অফিস যদি থাকে, এই ধরনের প্রতিষ্ঠান অথবা ই সিম প্রোভাইডার যদি থাকে, তাদেরকেও কি করতে হবে, ম্যান্ডেটরি ভ্যাটের আন্ডারে রেজিস্ট্রেশন নিতে হবে। এখন আমরা দেখি এই গভর্নমেন্ট অর্ডারের মাধ্যমে যে রেজিস্ট্রেশনের কথা বলেছে, তাদের ক্ষেত্রে নিয়মগুলো কি। দেখা যাচ্ছে PDF ফাইলে, দেখতে পাচ্ছেন আপনারা? স্যার জেনারেল অর্ডারটা দেখা যাচ্ছে না। জেনারেল অর্ডারটা দেখা যাচ্ছে না, রেফারেন্স। আমি তো দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পারেন না। আচ্ছা ঠিক আছে, আমি আবার শেয়ার করি। এখন দেখা যাচ্ছে? না স্যার, এখনো দেখা যাচ্ছে স্যার। এখন এখন এসেছে। দেখা যাচ্ছে, এখন আসছে স্যার। অর্ডার নাম্বার 17-এ বলা আছে, টার্নওভার নির্বিশেষে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 এর আওতায় নিবন্ধিত হইবার লক্ষ্যে দিক নির্দেশনা প্রদান। এর অর্থ কি? আপনার টার্নওভার কত এটা কোনো বিষয় না, আপনাকে টার্নওভার যাই হোক না কেন আপনাকে কি করতে হবে, ভ্যাটের আন্ডারে রেজিস্ট্রেশন নিতে হবে। আসেন আমরা দেখি সেখানে কি বলেছে। প্রথমত টেবিল 1-এ, টেবিল 1-এ কি বলা হয়েছে, যে উৎপাদনকারী, টেবিল 1-এ যাদের নাম আছে নিচে তারা হচ্ছে উৎপাদনকারী। টেবিল 2-এ যারা আছে তারা সেবা প্রদানকারী। টেবিল 3-এ যারা আছে তারা হচ্ছে হলো ব্যবসায়ী, যে সকল সরবরাহ ব্যবসায়ী পর্যায়ে সরবরাহ সহ যে সকল করযোগ্য পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্যবসাস্থল জেলা শহর ও সিটি কর্পোরেশন এর আওতায় ধীন এলাকায় অবস্থিত। কি বললো, যে অবস্থান নির্বিশেষে সুপার শপ, শপিং মল, অথবা এরা সুপার শপ হতে পারে, শপিং মল হতে পারে, অথবা অন্য যে কোনো বিজনেসম্যান যারা কিনা কি হচ্ছে, যে ব্যবসায়ী পর্যায়ে যারা কিনা বিজনেস স্টেজে গিয়ে সরবরাহ সহ যে সকল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের আবাসস্থল জেলা শহর ও সিটি কর্পোরেশন, তার মানে কি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, এইসব যে সিটি শহরগুলো আছে এইসব এলাকায় যদি অবস্থিত হয় তাহলে তাদের জন্য এটা প্রযোজ্য হবে। এবং আরো কি বললো, টার্নওভার পরিমাণে বার্ষিক টার্নওভারের পরিমাণ নির্বিশেষে উক্ত আইনের ধারা 6-এর আওতায় নিবন্ধিত হবে এবং কর প্রদানের আদেশ প্রদান করিল। কি, এই যে দেখেন, আপনি যদি মিল্ক পণ্য, স্টার্চ, গাম, গ্লুকোজ, এরকম অনেকগুলো পণ্যের কথা বলা আছে, এই ধরনের পণ্য যদি আপনি আপনি ম্যানুফ্যাকচারিং করেন, বিস্কুট, জ্যাম, জেলি, তাহলে আপনাকে অবশ্যই টার্নওভার ট্যাক্সের কনসিডার না করে আপনাকে সরাসরি ভ্যাটের আন্ডারে রেজিস্ট্রেশন নিতে হবে। এই দেখেন এই লিস্টে, প্রথম লিস্টে প্রত্যেকটা প্রোডাক্টের নাম বলা আছে। টেবিল 2-এ সেবা প্রদানকারী, হোটেল, রেস্তোরাঁ, মোটর গ্যারেজ, ডকইয়ার্ড, নির্মাণ সংস্থা, পণ্যাগার, বিজ্ঞাপনী সংস্থা, এই ধরনের প্রতিষ্ঠান যারা আছে তাদেরকে সবাইকে ভ্যাটের আন্ডারে রেজিস্ট্রেশন নিতে হবে আর কি। সার্ভিসের ক্ষেত্রে সবার ক্ষেত্রে ভ্যাটের কথা বলা আছে, এই যে অডিট ফার্মের কথা বলা আছে, কনসালটেন্সি ফার্ম, হ্যাঁ, প্রত্যেকটা লিস্টে নাম দেওয়া আছে আর কি। এরপরে থার্ড টেবিলে বলা আছে আপনার যে এই ধরনের ম্যানুফ্যাকচারার, যেমন সিমেন্ট, সিমেন্ট ম্যানুফ্যাকচারার যদি হয়, সিরামিক ম্যানুফ্যাকচারার, জিপি শীট, হ্যাঁ, অ্যালুমিনিয়াম এয়ার কন্ডিশন রেফ্রিজারেটর, এদেরকেও কি করতে হবে, ভ্যাটের আন্ডারে রেজিস্ট্রেশন নিতে হবে। আরো কি বললো, সুপার শপ অর্থ শীতাতপ নিয়ন্ত্রিত হোক বা না হোক, আয়তন নির্বিশেষে কোনো স্বতন্ত্র ও পরিপূর্ণ দোকান যেখানে আধুনিক বিজ্ঞানসম্মত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বাস্থ্যসম্মত জীবাণুমুক্ত ও প্রিজারভেটিভবিহীন মাছ, মাংস, ডাল, শাক, সবজি, ফলমূল, দৈনন্দিন ব্যবহার্য গৃহস্থলী ও মনোহারী পণ্য বিক্রয় করা হইয়া থাকে এমন দোকান সুপার শপের ডেফিনেশন দিয়েছে। আপনারা জানেন সুপার শপ নিয়ে একটা নতুন চেঞ্জ আসছে। আগে সুপার শপের ক্ষেত্রে কি হতো, জি স্যার, 15% অ্যাড হইতো, এখন হবে না স্যার। পুরো তো 10 এর পিছনে তো বোধহয় 1 থাকে স্যার। এই মুহূর্তে দেখছিলাম। ভ্যাট দিতে হতো, এখন আর সেটা এক নেই। দিতে হবে। জি স্যার। 15% আপনার ভ্যাটই প্রযোজ্য হবে। এবং শপিং মলের ক্ষেত্রে
বলা আছে একই বিল্ডিং ও স্থাপনা বা সীমানার মধ্যে অবস্থিত একাধিক দোকান বা রেস্তোরাঁ বা সুপার শপ বা বিনোদনের সুবিধা সম্বলিত স্থান যেখানে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করার সুযোগ রয়েছে, যেমন বসুন্ধরা, যমুনা ফিচার পার্ক, এই ধরনের শপিং মলকে বলা হচ্ছে। তো এই ধরনের শপিং মলে যদি কোনো দোকান থাকে তাহলে আপনাকে অবশ্যই ভ্যাটের আন্ডারে রেজিস্ট্রেশন নিতে হবে। তাহলে আমরা এই ব্যাখ্যা থেকে বুঝতে পারলাম যে আপনার ইরেসপেক্টিভ অফ দ্য রেভিনিউ, আপনি যদি এই সকল প্রতিষ্ঠানের আওতাভুক্ত হন তাহলে আপনাকে অবশ্যই ভ্যাটের আন্ডারে রেজিস্ট্রেশন নিতে হবে। সেক্ষেত্রে ওই টার্নওভারের যে লিমিট সেটা আপনার জন্য প্রযোজ্য হবে না। এটা কি ক্লিয়ার আপনারা? জি ইয়েস স্যার, স্যার। ক্লিয়ার। ওকে, স্যার এই বিষয়টা একটু রিপিট করলে ভালো হয়। কোন বিষয়টা রিপিট করব? এই যে বসুন্ধরার ভিতরে যে স্যার এই যে দোকানগুলা তারা যদি টার্নওভার ট্যাক্সের মধ্যেও করে বা তাদের প্যাকেজ অনুযায়ী রেখে দেয়। প্রথমত তাদের জন্য টার্নওভার ট্যাক্সের কিছু নাই। তাদের ক্ষেত্রে তারা ম্যান্ডেটরি ভ্যাট রেজিস্ট্রেশনের জন্য এলিজিবল। সো এখানে বলেই দিয়েছে যে যে সকল প্রতিষ্ঠান আপনার ম্যানুফ্যাকচারার, যে সকল প্রতিষ্ঠান টেন্ডারে বা পার্টিসিপেট করবে, গুডস সাপ্লাই করবে কন্ট্রাক্টের থ্রুতে অথবা অর্ডারের থ্রুতে, যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করে, অথবা যারা ভ্যাট এজেন্ট, অথবা যারা ওই লিস্টের ভিতরে আছে যারা ম্যান্ডেটরি রেজিস্ট্রেশনের আওতার মধ্যে পড়ে, তাদের সবাইকে ভ্যাটের আন্ডারে রেজিস্ট্রেশন নিতে হবে। তারা কোন রকম টার্নওভার ট্যাক্সের রেজিস্ট্রেশন নেওয়ার জন্য এলিজিবল না। সে বিজনেস করতে চাইলেই তাকে ভ্যাটের আন্ডারে রেজিস্ট্রেশন নিয়ে বিজনেস করতে হবে। এটাই বলা হয়েছে ওখানে। এরপর ভলেন্টারি ভ্যাট রেজিস্ট্রেশন। ভলেন্টারি ভ্যাট রেজিস্ট্রেশন হচ্ছে, ও এটাতে যাওয়ার আগে একটু এখানে আলোচনা করি, তাহলে আপনার ভলেন্টারি ভ্যাট রেজিস্ট্রেশন সুবিধা হবে। এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনি কখন ভ্যাটের আন্ডারে রেজিস্ট্রেশন নেবেন বা টার্নওভার ট্যাক্স আন্ডারে রেজিস্ট্রেশন নেবেন? তার কাট অফ ডেটটা কবে এবং আপনি কত দিনের মধ্যে রেজিস্ট্রেশনটা করতে হবে? ধরা যাক, একটা এক্সাম্পল দিয়ে যদি দেখি, যে আপনার 12 মাসের রেভিনিউ আপনার এখানে ফোরকাস্ট করে তারপরে আইদার টার্নওভার ট্যাক্স অথবা ভ্যাটের আন্ডারে রেজিস্ট্রেশন নিতে হয়। কথার কথা, আপনি একটা বিজনেস শুরু করলেন 20 ফেব্রুয়ারি 2022 সালে, এবং আপনার টার্নওভার হচ্ছে 31 মার্চ পর্যন্ত কোনো সেলস হয়নি। 30 জুন আপনার সেলস হলো 10 লাখ, সেপ্টেম্বরের পর্যন্ত হলো 5 লাখ, তাহলে টোটাল হলো 15 লাখ। 31 ডিসেম্বরে গিয়ে হলো 7 লাখ, হলো 22 লাখ। 31 মার্চে গিয়ে হলো 9 লাখ, হলো 31 লাখ। তাহলে আমরা একটু আগে পড়েছিলাম এই যে 30 লাখ টাকা পর্যন্ত কোনো ভ্যাট প্রযোজ্য নয়, 30 লাখ টাকার উপরে গেলে আপনাকে টার্নওভার ট্যাক্স আন্ডারে রেজিস্ট্রেশন নিতে হবে। যেই মুহূর্তে 31 মার্চ পিরিয়ডের ভিতরে, মানে এটা কিন্তু কোয়ার্টারলি হিসাব করতে হবে, এটা হয়তো বা ফেব্রুয়ারি মাসও হতে পারে, জানুয়ারি মাসও হতে পারে, বাট যেহেতু মার্চ কোয়ার্টারে গিয়ে সে এটা এক্সিড করেছে, তাহলে তাকে এপ্রিল 30-এর ভিতরে কি করতে হবে? টার্নওভার ট্যাক্সের আন্ডারে রেজিস্ট্রেশন নিতে হবে। তাকে অ্যাপ্লিকেশন করতে হবে ভ্যাট অথরিটির কাছে যে আমার রেভিনিউ 30 লক্ষ টাকার উপরে এক্সিড করেছে এই কোয়ার্টারের শেষে, সো আমি টার্নওভার ট্যাক্সের জন্য ইনভেস্টমেন্টের জন্য আবেদন করতে চাই বা করলাম। সো আপনার 30 দিন সময় পাবেন। ওই কোয়ার্টার শেষ হওয়ার পর আপনাকে 30 দিনের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন করে টার্নওভার ট্যাক্সের রেজিস্ট্রেশন নিতে হবে। যদি এটা 50 লাখ টাকা এক্সিড করে, একইভাবে আপনাকে ভ্যাটের আন্ডারে রেজিস্ট্রেশন নিতে হবে ওই 30 দিনের ভিতরে। বুঝতে পেরেছেন? জি স্যার। এখন যদি আমরা ভ্যাটের কথা বলি, কথার কথা ধরেন আপনার 15ই জুলাই 2023-এ আপনি এসে দেখলেন যে আপনার টার্নওভার অলরেডি 55 লাখ টাকা হয়ে গিয়েছে। তো যেহেতু বলা আছে আমাদের 50 লাখ টাকা এক্সিড করলে আপনাকে ভ্যাটের আন্ডারে রেজিস্ট্রেশন নিতে হবে, তার মানে ইয়ার এন্ডিং এ যেহেতু আপনার 55 লাখ টাকা হয়ে গেছে, তার মানে ইউ আর এলিজিবল ফর দ্য ভ্যাট রেজিস্ট্রেশন। তার মানে আপনাকে উইদিন জুলাই 31-এর ভিতরে আপনাকে ভ্যাটের আন্ডারে রেজিস্ট্রেশন নিতে হবে। আবার আপনি প্রজেক্টের সেলস এর উপরেও ভ্যাট রেজিস্ট্রেশন করতে পারেন। কথার কথা, ধরেন আজকে হচ্ছে 27শে জুলাই 2022, বা ওই সময়কার কথাই বলি আমরা, আপনার জুন মাসে আপনার রেভিনিউ হয়েছিল 3 লক্ষ টাকা, এবং আপনি এক্সপেক্ট করতেছেন আপনার নেক্সট 11 মান্থ আপনার রেভিনিউ হবে আরো 7 লাখ টাকা করে। তাহলে 7 লাখ টাকা করে যদি আপনার রেভিনিউ হয়, তাহলে 11 মাসে 77 লাখ টাকা রেভিনিউ, আর এই 3 লাখ সহ হবে হলো 80 লাখ।
তো 80 লাখ টাকা যা কিনা 50 লাখ টাকার উপরে, যেহেতু এটা 50 লাখ টাকা এক্সিড করছে, আপনি চাইলে যদিও আপনার এটা এস্টিমেটেড সেলস, আপনি ভ্যাট রেজিস্ট্রেশন নিতে পারেন। এই যে আপনি এস্টিমেটেড সেলস এর উপরে ভ্যাট রেজিস্ট্রেশন নিলেন, এটাকে ভলেন্টারি ভ্যাট রেজিস্ট্রেশন বলা হয়। ভলেন্টারি ভ্যাট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সুবিধা হচ্ছে, আপনি যদি এখন এই ভ্যাট রেজিস্ট্রেশনটা নেন, তাহলে আপনি আউটপুট ভ্যাটের এগেনস্টে ইনপুট ভ্যাট রিবেট নিতে পারবেন। বাট আপনি যদি এখন রেজিস্ট্রেশন না নিলেন না, আপনার যখন 50 লাখ টাকা এক্সিড করলো তারপরে নিলেন, তাহলে ওই দিন থেকে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিটের জন্য এলিজিবল হবেন। কথার কথা, আপনার রেভিনিউ হলো 1 কোটি টাকা, 1 কোটি টাকার উপর আপনি 15 লাখ টাকা ভ্যাট দিলেন 15%। এই 1 কোটি টাকা সেলস করার জন্য আপনি যদি 60 লাখ টাকার প্রোডাক্ট কিনে থাকেন, এই 60 লাখ টাকা টোটাল আপনার ইনপুট যদি হয়ে থাকে, এই 60 লাখ টাকার উপর 15% হিসেবে 9 লাখ টাকা আপনি রিবেট পাবেন। সেক্ষেত্রে আপনাকে ভ্যাট দিতে হবে মাত্র 6 লাখ টাকা। ভাইরাস আপনি যদি 50 লাখ টাকা এক্সিড করার পর আবেদন করলেন, কথার কথা আপনি লাস্ট 8 মান্থে আপনার রেভিনিউ হয়েছে 50 লক্ষ টাকা, আর বাকি 4 মাসে হয়েছে আরো 50 লক্ষ টাকা। তাহলে এই যে 50 লক্ষ টাকা সেলের উপরে যে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট ধরে নেন 60 লাখ টাকার অর্ধেক 30 লাখ, এই 30 লাখ টাকা কিন্তু ইনপুট ট্যাক্স ক্রেডিট আপনি পাবেন না, এটা কস্ট টু দ্য কোম্পানি। বা যেদিন আপনি ভ্যাটের রেজিস্ট্রেশন নিলেন, বাকি 50 লাখ টাকার ওটার 15% হিসেবে, এই ধরেন যদি 30 লাখ টাকার আপনার 4.5 লাখ টাকা আপনি বা 30 লাখ টাকা 15% করলে যেটা হয়, আপনি 4.5 লাখ আপনি এটা রিবেট নিতে পারবেন। তো দিস ইজ দ্য ডিফারেন্স, যে আপনি যদি আগে থেকে নেন বা আপনি যদি ভ্যাটের আন্ডারে রেজিস্টার্ড হন, তাহলে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারবেন। আর যদি ভ্যাটের আন্ডারে রেজিস্ট্রেশন না নেন, তাহলে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারবেন না। সো এটাই এখানে বলা হচ্ছিল যে আপনি যদি ভলেন্টারি ভ্যাট রেজিস্ট্রেশন নেন, সেটা আপনি কমিশনারের কাছে আবেদন করে নিতে পারেন, কিন্তু একবার ভলেন্টারি রেজিস্ট্রেশন নিলে আপনাকে মিনিমাম 1 বছর এটা কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করে আপনার যদি এটা কন্টিনিউ করার পর যদি দেখেন যে রেভিনিউ 50 লাখ টাকা এক্সিড করেছে, তাহলে আপনি তো অবশ্যই ভ্যাটের জন্য এলিজিবল, আপনি ভ্যাটের কন্টিনিউ করবেন। আর যদি দেখেন যে না, আপনার রেভিনিউ কমে গিয়েছে বা ওই রকম আশানুরূপ হয় নাই, 50 লাখ টাকা কম, তাহলে আপনি 1 বছর পরে আবেদন করে আবার এটাকে আপনি টার্ন ওভার ট্যাক্সের আন্ডারে যেতে পারবেন। এই পর্যন্ত সবাই ক্লিয়ার তো? জি স্যার। এখন রেজিস্ট্রেশন 2 রকম হয়। ভ্যাটের রেজিস্ট্রেশন যে আপনি করবেন, আপনি কি রেজিস্ট্রেশন করবেন সেটা 2 রকম। এটাকে বলা হচ্ছে, একটাকে বলা হয় ইউনিট রেজিস্ট্রেশন, একটাকে বলা হয় সেন্ট্রাল রেজিস্ট্রেশন। এখন ইউনিট রেজিস্ট্রেশন বলতে আমরা কি বুঝি, সেন্ট্রাল রেজিস্ট্রেশন বলতে আমরা কি বুঝি? ধরেন একটা প্রতিষ্ঠানের 10টা শাখা আছে। ধরেন আজকে যদি আমরা স্বপ্নর কথাই বলি, স্বপ্ন মনে করেন তার হেড অফিস হচ্ছে, স্বপ্নর মালিককে এসিআই, এসিআই এর হেড অফিস কোথায়? তেজগাঁ। কিন্তু স্বপ্নর মনে করেন যে ঢাকা শহরে কথার কথা 50টা আউটলেট আছে। তাহলে এই যে স্বপ্নর 50টা আউটলেট আছে, বিজনেস কিন্তু একটাই, একটাই প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানের বিভিন্ন আউটলেটের থ্রুতে সে বিজনেস আপনার হচ্ছিল সার্ভিসটা দিয়ে থাকে। এরকম যত প্রতিষ্ঠান বাংলাদেশে আছে, তাদের যদি একের অধিক যদি প্রিমিসেস থাকে বা একের অধিক জায়গা থেকে তারা যদি সার্ভিস প্রোভাইড করে, অথবা ম্যানুফ্যাকচারিং হোক আর সার্ভিস যেটাই হোক না কেন, তাহলে তারা সেন্ট্রাল রেজিস্ট্রেশনের জন্য এলিজিবল। সেন্ট্রাল রেজিস্ট্রেশনের 2টা শর্ত আছে। একটা শর্ত হচ্ছে আইডেন্টিক্যাল অর সিমিলার গুডস অথবা সার্ভিস হইতে হবে, অথবা সেন্ট্রালি বুকস অফ অ্যাকাউন্টস রেকর্ড মেনটেন করতে হবে। আমরা যদি স্বপ্নর এক্সাম্পলটা দেই, স্বপ্ন দেখেন ওরা কিন্তু সব জায়গায় একই নেচারের প্রোডাক্ট সেল করে, বিভিন্ন রকম কনজিউমেবল গুডস, আবার তার বুকস অফ অ্যাকাউন্টস সেন্ট্রালি মেনটেন করে। আমি যদি স্বপ্নর এক্সাম্পল বাদ দিয়ে আজকে যদি আমি ধরেন ইউনিলিভারের কথা বলি অথবা নেসলের কথা বলি, নেসলের মনে করেন যে একটা হেড অফিস হচ্ছে তেজগাঁতে, এবং ওর ফ্যাক্টরি ধরেন আছে গাজীপুর, চিটাগং বা সাভারে, তারপর 4টা জায়গায়, বা নরসিংদীতে আপনার হচ্ছিল তার 4টা ফ্যাক্টরি আছে। পাশাপাশি তার নিজস্ব ডিপো আছে, ধরেন ঢাকাতে একটা ডিপো আছে, খুলনাতে, রাজশাহীতে, চিটাগংয়ে, সে ডিপো তার নিজস্ব ডিপোর মাধ্যমে সে সার্ভিস প্রোভাইড করে। তাহলে নেসলে কি করে? নেসলে তো কনজিউমেবল গুডসই প্রোভাইড করে।
সো যেহেতু সে এই প্রোডাক্টটা আইডেন্টিক্যাল আর সিমিলার, তো সেই ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে আইডেন্টিক্যাল আর সিমিলার গুডস। যেহেতু সে আপনার দুধ বিক্রি করতেছে, সে কনজুমার প্রোডাক্ট সেল করতেছে, নানান রকম আইটেম যেটা খাবার দাবার ফুড আইটেম, এবং তার বুকস অফ অ্যাকাউন্টস সেন্ট্রালি মেনটেন করতেছে। যখন একটা প্রতিষ্ঠান বুকস অফ অ্যাকাউন্ট সেন্ট্রালি মেনটেন করবে এবং তার আইডেন্টিক্যাল আর সিমিলার গুডস অর সার্ভিস হবে, সেক্ষেত্রে সে সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিবে, আদারওয়াইজ সে ইউনিট রেজিস্ট্রেশন নিবে। আমি যদি আর একটা এক্সাম্পল দেই, ধরেন যে স্যামসাং এর কথা যদি বলি, স্যামসাং একটা ইলেকট্রনিক গুডস প্রোভাইড করে। কি ধরেন সে ফ্রিজ তৈরি করে, সে তারপরে ধরেন মোবাইল তৈরি করে, অথবা আদার ইলেকট্রনিক্স, ফ্রিজ, টিভি, হ্যাঁ, আরো অনেক ধরনের ইলেকট্রনিক্স গুডস সে তৈরি করে। তাহলে ইলেকট্রনিক্স গুডস কিন্তু সবই, ফ্রিজও ইলেকট্রনিক্স গুড, আপনার মোবাইলও ইলেকট্রনিক্স গুডস, এসিও ইলেকট্রনিক গুডস। তাহলে এগুলোকে বলা হয় আইডেন্টিক্যাল অর সিমিলার টাইপস অফ গুডস। তাহলে একটা প্রতিষ্ঠান যদি এই ধরনের সিমিলার টাইপস অফ গুডস হয়, তাহলে সে সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিবে। এখন আমি যদি আরেকটা এক্সাম্পল দেই, ধরেন আপনি ইয়ের কথা যদি বলি, আপনার কি বলে প্রাণ আর এফএল এর কথা, তাহলে দেখেন একটা প্রাণের কি আছে, ওরা প্লাস্টিক প্রোডাক্ট সেল করে, বেঙ্গল, সরি ওদের হলো আরএফএল না কি বলে আর কি, বেস্ট বাই। এরপর ধরেন যে ওদের কনজিউমেবল আইটেম আছে, ধরেন যে ওরা জুস, বিভিন্ন রকম চিনি, তেল, এগুলো সব সেল করে। আবার ধরেন যে ওদের আর একটা বিজনেস আছে, ধরেন যে মানে অন্য একটা সার্ভিস। তাহলে দেখেন এই নেচার অফ বিজনেস কিন্তু সিমিলার না। আমি একদিকে কনজিউমেবল প্লাস্টিক প্রোডাক্ট কিন্তু ডিফারেন্ট। আবার ধরেন যে আমি আবার সার্ভিসও যদি দিই, তাহলে এটা আইডেন্টিক্যাল আর সিমিলার গুডস হলো না। যেই মুহূর্তে আইডেন্টিক্যাল গুডস হবে না, সেক্ষেত্রে আপনাকে যখনই কিনা আইডেন্টিক্যাল আর সিমিলার গুডস হবে, তখন আপনি ইউনিট রেজিস্ট্রেশন না নিয়ে সেন্ট্রাল রেজিস্ট্রেশন নেবেন, এবং আপনাকে সেন্ট্রালি বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করতে হবে। তো এখানে এখানে এটাই বলছে অ্যান এন্টিটি, হয় অ্যান এন্টিটি অপারেট ইকোনমিক অ্যাক্টিভিটি, ইকোনমিক অ্যাক্টিভিটি বলতে তার বিজনেসটাকে বলতেছে, by supplying identical or similar goods or service from different places, একের অধিক জায়গা থেকে সার্ভিস দিচ্ছে, but keep the record centrally, then they may obtain central registration. When an entity operate economic activity by supplying different types of product from different places, then they have to obtain registration for every places. এখন আপনি যদি আলাদা আলাদা রেজিস্ট্রেশন নেন, তাতে প্রবলেমটা কি? প্রত্যেকটার জন্য আলাদা আলাদা অডিট হতে হবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা রিটার্ন জমা দিতে হবে, প্রত্যেকটার জন্য আলাদা বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করতে হবে, লট অফ হ্যাসেলস। কিন্তু আপনি যদি সেন্ট্রালি বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করেন, তাহলে আপনার একটাই অ্যাকাউন্টস হবে, প্রত্যেক মাসে একটাই রিটার্ন জমা দিবেন, অডিট হইলেও আপনি একবারই পড়বেন আর কি, নট আপনার আলাদা আলাদা একটা প্রতিষ্ঠানের জন্য 4 বার আপনাকে 5 বার পড়তে হবে। বোঝা গেল? কারো কনফিউশন থাকলে বলেন। আমরা আগাবো। স্যার আরেকবার রিপিট করেন একটু, লাস্টের টুকু নেট বাফারিং এর জন্য শুনতে পাইনি। আমি বলেছি যে আপনি যদি সেন্ট্রাল রেজিস্ট্রেশন না নিয়ে ইউনিট রেজিস্ট্রেশন নেন, তাহলে অসুবিধা কি? ধরেন আপনি একটা প্রতিষ্ঠান আইডেন্টিক্যাল ও সিমিলার গুডস আপনার আছে, বাট আপনি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশন নিলেন, তাহলে প্রত্যেকটার জন্য আলাদা রিটার্ন জমা দিতে হবে, আলাদা থাকবে, আলাদা অডিট হবে, আপনাকে আলাদা অ্যাকাউন্টস করতে হবে। সো আপনার জন্য অনেক বেশি হ্যাসেল, এবং এটা টাইম কনজিউমিং, সারা বছর থেকে যাবে আপনি অডিটের ভিতরেই আছেন। কিন্তু আপনি যদি সেন্ট্রাল রেজিস্ট্রেশন নেন, তাহলে আপনি সেন্ট্রালি বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করতেছেন হেড অফিসে, এবং সবকিছু আপনার একটাই অ্যাকাউন্টস হবে, একটাই রিটার্ন হবে মাসে, আপনার লোকও কম লাগতেছে, এবং আপনি অডিটেও একবারই পড়বেন, প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে আপনি ডিফারেন্ট টাইমে অডিটে পড়বেন না আর কি। এটা আমি লাস্টে বলেছি। সো আপনার যদি আইডেন্টিক্যাল আর সিমিলার গুডস থাকে, তাহলে অবশ্যই উচিত সেন্ট্রালি বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করা, তাহলে আপনি সেন্ট্রাল রেজিস্ট্রেশন নেবেন। আর যদি আইডেন্টিক্যাল আর সিমিলার গুডস না হয়, তাহলে তো কোনো প্রশ্নই নেই, তাহলে আপনাকে ইউনিট রেজিস্ট্রেশন নিতে হবে। স্যার এই ক্ষেত্রে যে স্বপ্নের উদাহরণটা দিলেন, এই ক্ষেত্রে তো সেন্ট্রাল নেবে নাকি ইন্ডিভিজুয়ালি নেবে? তো সেন্ট্রাল নিবে। ঠিক আছে স্যার, ক্লিয়ার। স্যার এই সুবিধাটা এসবি হিউজ বলতে স্যার, এটা যদি বলতেন ক্লিয়ার। বুঝিনি। এই শিটে দেখতে পাচ্ছেন স্যার নিচে এসবি হিউজ।
সাপ্লিমেন্টারি ডিউটি ইমপ্লিমেন্টেশন ইজ হিউজ, এটা বলতে স্যার? এটা আপনার হইতেছে হলো সাপ্লিমেন্টারি ডিউটির বিষয়টা এখানে আসছে কি, তাহলে এটা তো আর একটু এক্সপ্লেন করতে হবে। ভ্যাটের ক্ষেত্রে আপনার ক্যাসকেডিং ইফেক্ট আছে। ক্যাসকেডিং ইফেক্ট বলতে কি বোঝায়? ভ্যাট অন ভ্যাট। নর্মালি ভ্যাটের যে কনসেপ্ট, যে আপনি আউটপুট ভ্যাট বা সেলস এর উপরে ভ্যাট দিবেন এবং ইনপুটের উপরে ভ্যাট রিবেট নেবেন। বাট সাপ্লিমেন্টারি ডিউটি ভ্যাটের একটা অংশ হওয়া সত্ত্বেও এটা রিবেট পাওয়া যায় না। তার মানে আপনি যদি কোনো একটা প্রোডাক্টের উপরে কথার কথা 50%, 10% যদি সাপ্লিমেন্টারি ডিউটি প্রযোজ্য হয়, তখন ভ্যাটের যখন ক্যালকুলেশন হয়, সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাড করে যে ভ্যালু হয় তার উপরে ভ্যাট ক্যালকুলেশন করতে পারে। এটা আমরা একটু পরে দেখব, তখন আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তো এখন এই যে সেন্ট্রাল রেজিস্ট্রেশন আপনি নেবেন, এই সেন্ট্রাল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনার কারা কারা সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিতে পারবে সেটার একটা গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে। প্রথমত বলা হয়েছে যদি আপনি ম্যানুফ্যাকচারার হন এবং আপনি কি করেন, প্রডিউস করেন অথবা সাপ্লাই করেন আইডেন্টিক্যাল অর সিমিলার গুডস ফ্রম ওয়ান প্লেস অথবা একের অধিক জায়গা থেকে। যদি আপনি এক বা একের অধিক জায়গা থেকে আপনি একজন ম্যানুফ্যাকচারার, আপনি আইডেন্টিক্যাল ও সিমিলার গুডস, স্যামসাং এর কথা বললাম, আপনি প্রডিউস করেন এবং মেনটেন করেন রেকর্ড সেন্ট্রালি, তাহলে আপনি সেন্ট্রাল রেজিস্ট্রেশন নেবেন। এটা হলো ম্যানুফ্যাকচারার। এখন আপনি কমার্শিয়াল ইম্পোর্টার। কমার্শিয়াল ইম্পোর্টার কারা? যারা কিনা কোনো প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং করে না, কোনো ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স পরিবর্তন করে না, শুধু এনে সেল করে দেয়। কথার কথা, আপনি টেক ভ্যালি অথবা আপনি স্মার্ট টেকনোলজি, আপনি সিঙ্গাপুর থেকে 100টা ল্যাপটপ নিয়ে আসলেন, এনে আপনি মাল্টি কমপ্লেক্সে বিভিন্ন ভেন্ডরের কাছে সেল করে দিলেন, তারা কাস্টমারকে সেল করে দিলেন। তাহলে এই যে আপনি হলো, আপনি কিন্তু ওই কম্পিউটারের কোনো কনফিগারেশনও চেঞ্জ করেন নাই, কোনো ফিচার ক্যারেক্টারিস্টিক্সও চেঞ্জ করেন নাই, আপনি শুধু এনে খালি হাত বদল করেছেন। আপনি একজন ইন্টারমিডিয়েট। হ্যাঁ, তো এই ধরনের কমার্শিয়াল ইম্পোর্টার যারা আছে তাদের ক্ষেত্রে তারাও সেন্ট্রাল রেজিস্ট্রেশনের জন্য এলিজিবল হবে, সাবজেক্ট টু তাদের নিজস্ব ডিপো থাকতে হবে অথবা নিজস্ব কন্ট্রোলের মাধ্যমে তারা এই গুডস গুলো সাপ্লাই করবে। যদি অন্যের মাধ্যমে করে, ওটা থার্ড পার্টি চলে যায়, তাহলে সে পারবে না। একইভাবে ট্রেডারের কথা বলা হচ্ছে। ট্রেডার বলতে প্রকিউরমেন্ট প্রোভাইডার বা ট্রেডার যাই বলেন না কেন, ট্রেডার ট্রেডারের না, প্রকিউরমেন্ট প্রোভাইডার ট্রেডারের মধ্যে পার্থক্য আছে, এটা আমরা আলোচনা করব পরে। যারা কিনা ট্রেডার, তারা যদি প্রকিউর করে এবং কালেক্ট করে গুডস তার সেন্ট্রাল অ্যাড্রেসের আন্ডারে, এবং যদি সে নিজস্ব সেলস গ্রুপের মাধ্যমে সেল করে, তাহলে সে সেন্ট্রাল রেজিস্ট্রেশন জন্য অ্যাপ্লাই করতে পারবে। সার্ভিস প্রোভাইডার, ধরেন অডিট অ্যান্ড অ্যাকাউন্টিং ফার্ম, আজকে ধরেন একনিবিন অথবা আরএইচ অথবা হুদাবাসি, ধরেন তার ঢাকাতে অফিস আছে, চিটাগাং অফিস আছে, রাজশাহীতে অফিস আছে, সিলেটে অফিস আছে। এখন কিন্তু সে বুকস অফ অ্যাকাউন্ট সেন্ট্রালি ঢাকাতে মেনটেন করে, তাহলে সে কি করতে পারবে? সে সেন্ট্রাল রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে আর কি। আরো কি বললো? ইফ অ্যান এন্টিটি ম্যানুফ্যাকচার্স এনি গুডস and supply the same at the rate of 15% through its own depot or warehouse, তাহলে কোনো একজন ম্যানুফ্যাকচারার যারা কিনা 15% রেটে গুডস সাপ্লাই করে এবং তাদের নিজস্ব ডিপো বা ওয়্যার হাউসের মাধ্যমে সেল করে, তাহলে সে কি করতে পারে? ভ্যাট সেন্ট্রাল রেজিস্ট্রেশন জন্য অ্যাপ্লাই করতে পারবে। এটা হলো সেন্ট্রাল রেজিস্ট্রেশন রিলেটেড কথা। এরপরে নিচে আরেকটা কথা বলা হয়েছে, if the manufacturing unit of an entity and the sales center or depot or warehouse owned and controlled by the entity are centrally VAT registered, and if any exempted goods are procured at the manufacturing unit but those finished goods are not exempted at the trading stage, in that case the entity is liable to pay VAT at the trading stage. এই কথাটা একটু আলাদা, এতক্ষণ যেটা বলেছি সেটা আলাদা, এইটার একটা আলাদা সারমর্ম আছে। কথার কথা, ধরেন আপনি একটা ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান, আপনার নিজস্ব সেলস ডিপো আছে বা সেলস সেন্টার আছে অথবা ওয়্যার হাউস আছে, এবং আপনি সেন্ট্রালি ভ্যাট রেজিস্টার। কিন্তু আপনি যখন কোনো প্রোডাক্ট সেল করার জন্য পারচেস করেছেন,
সেই পার্সেসের সময় আপনি কোনো ইনপুট ভ্যাট দেননি, অথবা ইনপুট ভ্যাট অ্যাজ পার ফার্স্ট শিডিউল অনুযায়ী এক্সাম্পটেড। আমরা আমরা ওটা বলতে ভুলে গেছি, ভ্যাটের 3টা শিডিউল আছে, একটা ফার্স্ট শিডিউল, একটা সেকেন্ড শিডিউল, একটা থার্ড শিডিউল। ফার্স্ট শিডিউলে বলা আছে সকল এক্সাম্পটেড গুডস এবং সার্ভিসের ব্যাপারে। সেকেন্ড শিডিউলে বলা আছে সাপ্লিমেন্টারি ডিউটি কার প্রযোজ্য হবে। থার্ড শিডিউলে বলা আছে ট্রাঙ্কেটেড রেট যাদের ক্ষেত্রে প্রযোজ্য, ধরেন কেউ রিডিউস রেটে ভ্যাট পে করে, সেগুলো থার্ড শিডিউলে বলা আছে। তো এখানে সেটাই বলা হচ্ছে যে কেউ যদি এক্সাম্পটেড গুডস বা ম্যানুফ্যাকচারিং স্টেজে আপনার হলো করেনি, সে ভ্যাট দেয়নি, কিন্তু ওটা ম্যানুফ্যাকচারিং স্টেজে এক্সাম্পটেড ছিল বাট ট্রেডিং স্টেজে এক্সাম্পটেড না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ট্রেডিং স্টেজে ভ্যাট পে করতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরেন আপনি হলো ইউনিলিভার বাংলাদেশ। এখন ইউনিলিভার বাংলাদেশ, আপনি একটা প্রোডাক্ট, কোনো একটা র ম্যাটেরিয়াল কারো কাছ থেকে কিনেছেন, ওই র ম্যাটেরিয়ালটা আপনি মনে করেন ওটা দিয়ে আপনি একটা সাবান তৈরি করবেন অথবা হারপিক তৈরি করবেন, কথার কথা। তো ওই র ম্যাটেরিয়ালের উপরে আপনি যখন পারচেস করেছেন, তার উপর আপনি কোনো ভ্যাট পে করেন নাই, কারণ ওই যে কেমিক্যালটা আপনি কিনেছেন ওটা পারচেজিং স্টেজে বা ম্যানুফ্যাকচারিং স্টেজে এক্সেম্পটেড ফ্রম ভ্যাট ছিল। বাট আপনি যখন সেল করতে যাবেন ট্রেডিং স্টেজে, তখন ওটার উপর ভ্যাট প্রযোজ্য, তখন কিন্তু আপনাকে ভ্যাট পে করতে হবে। এটাই এখানে বলা হয়েছে আর কি। হ্যাঁ, আর লাস্টে যেটা বলা হয়েছে যে টার্নওভার, আপনার যদি 5 কোটি টাকার উপরে টার্নওভার হয় এবং আপনি যদি সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিতে চান, তাহলে আপনাকে অবশ্যই প্রথমত হলো যে 5 কোটি টাকা টার্নওভার হলে আপনাকে ভ্যাট রেজিস্ট্রেশন, অবশ্যই আপনাকে ভ্যাট সফটওয়্যার ইউজ করতে হবে। দ্বিতীয়ত, আপনি যদি সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিতে চান তাহলে আপনাকে ভ্যাট সফটওয়্যার নিতে হবে। এখানে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। এটা বুঝতে পেরেছেন আপনারা? স্যার ওই যে সফটওয়্যার বিষয়টা একটু ক্লিয়ার করতেন স্যার। স্যার এই লাস্টেরটা যদি আরেকটু বলতেন। অর্ডারে বলা হয়েছে যে 5 কোটি টাকা যদি কারো রেভিনিউ হয়, তাহলে অবশ্যই গভর্নমেন্টের ডেজিগনেটেড সফটওয়্যার, ভ্যাট সফটওয়্যার ইউজ করতে হবে। স্যার এটা কি স্যার এসআই কোডা সফটওয়্যার ইউজ করতে হবে? গভর্নমেন্ট কিছু প্রতিষ্ঠানকে সিলেক্ট করে দিয়েছে, তাদের কাছ থেকে আপনি সফটওয়্যার নেবেন, ওই সফটওয়্যারের সাথে আপনার প্রতিষ্ঠানের যে সফটওয়্যার থাকবে, অ্যাকচুয়াল রেভিনিউ যেখানে হয় ওটার সাথে লিঙ্ক থাকবে। অটোমেটিক আপনার এখান থেকে আপনি যখন রেভিনিউ পোস্ট করবেন, ওর ওখানে অটোমেটিক ইনফরমেশন চলে যাবে যে আপনার রেভিনিউ কত, কত টাকা আউটপুট, ভ্যাট সব ওখানে চলে যাবে। সো ওরা দিন শেষে ট্যালি করে দেখবে আপনি রিটার্ন যখন জমা দিচ্ছেন আপনি কত টাকা ভ্যাট দিচ্ছেন, আর আপনার হচ্ছে হলো ওখানে কত দেখানো হচ্ছে। বুঝতে পারছেন? জি স্যার। আর এটা বলা হচ্ছে যে আপনি যদি স্যার চান সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিতে হলে আপনাকে ভ্যাটের আন্ডারে রেজিস্ট্রেশন নিতে হবে। স্যার তার মানে 5 কোটি টাকার উপরে টার্নওভার এবং সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিতে হলে অবশ্যই ভ্যাট এর সফটওয়্যার ব্যবহার করতে হবে। এখন ধরেন পরীক্ষায় আপনার একটা কোশ্চেন আসলো, বললো যে মিস্টার এক্স একটা কোম্পানি আছে, তার টার্নওভার হচ্ছে হলো 4 কোটি টাকা, হ্যাঁ, এবং সে ইউনিট রেজিস্ট্রেশন নিয়েছে, তার জন্য ভ্যাট সফটওয়্যার ম্যান্ডেটরি হবে কিনা। তাহলে আপনাকে এই আইনটা জানতে হবে যে ভ্যাট সফটওয়্যার কাদের জন্য প্রযোজ্য হবে, যদি 5 কোটি টাকার উপরে হয়। দ্বিতীয়ত হলো কেউ যদি সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিতে হয় তার জন্য ভ্যাট রেজিস্ট্রেশন করে দেবো, সবচেয়ে প্রযোজ্য হবে। বুঝতে পারলেন? জি ক্লিয়ার? স্যার। আচ্ছা, সেন্ট্রাল রেজিস্ট্রেশনের জন্য আরো কিছু শর্ত আছে। সেই শর্তের ভিতরে আরেকটা শর্ত হচ্ছে, এখানে বলা হচ্ছে an entity produce and supplies identical or similar goods or services can manufacture their own raw material in different factory. আপনি একটা প্রতিষ্ঠান, আপনি আইডেন্টিক্যাল or সিমিলার গুডস প্রোভাইড করেন, ধরেন আমি নেসলের কথাই বললাম, সে বিভিন্ন রকম প্রোডাক্ট করে, সবই হচ্ছে ম্যানুফ্যাকচারিং, এবং তার এই র ম্যাটেরিয়ালটা ডিফারেন্ট ফ্যাক্টরিতে হয়, গাজীপুরে আছে, চিটাগাং আছে, নরসিংদীতে আছে। স্টিল সে
সেন্ট্রাল রেজিস্ট্রেশনের জন্য এলিজিবল হবে কখন? ইফ অল রেকর্ডস অ্যান্ড অ্যাকাউন্টস অফ ইকোনমিক অ্যাক্টিভিটি মেইনটেইন ইন সেন্ট্রাল ইউনিয়ন। তার মানে তেজগাঁতে যে তার নিনা কাব্যতে যে অফিস সেন্ট্রাল, ওইখানে তার এই সকল রেকর্ডস থাকতে হবে। ইনপুট আউটপুট কোফিশিয়েন্ট মূসক 4.3 নিড টু বি সাবমিটেড সেন্ট্রালি। আপনাকে ইনপুট আউটপুট কোফিশিয়েন্ট যতগুলো ইউনিট থাকুক না কেন আপনাকে সেন্ট্রালি সাবমিট করতে হবে। আবার আপনি যখন ইন্টারনাল ট্রান্সফার করবেন, ধরুন আপনার এক ফ্যাক্টরি থেকে আরেকটা ফ্যাক্টরিতে নিয়ে যাচ্ছেন, অথবা এক ডিপো থেকে আরেক ডিপো, অথবা একটা সেল সেন্টার থেকে আরেকটা সেন্ট্রাল সেল সেন্টারে নিয়ে যাবেন, তখন আপনাকে 6.3 দিয়ে না 6.5 দিয়ে নিতে হবে। এটাকে বলে ইন্টারনাল ট্রান্সফার। এক জায়গা থেকে আপনি যখন আরেক জায়গায় ট্রান্সফার করবেন, আলটিমেটলি ভ্যাটটা পে করা হবে ফাইনালি যেখান থেকে সেলস হবে। আগের আইনে ছিল যে আপনি যেখান থেকে শুরু করেন না কেন আপনাকে যেখান থেকে আপনি ইস্যু করবেন সেখানে ভ্যাট দিতে হবে। এই আইনে বলা হয়েছে যে না, আপনি যেখান থেকে সেল করবেন ওখান থেকে আপনি ভ্যাট দিবেন। এটা একটা ভালো জিনিস করছে আপনি। হ্যাঁ, আরো কি বলছে? ম্যাটেরিয়াল আর ইউজ ফর ওন কনজাম্পশন। ধরেন আপনি যদি নিজস্ব পারপাসে কোনো ম্যাটেরিয়াল ইউজ করেন তারপর আপনাকে ভ্যাট দিতে হবে। আইনে বলা আছে ফ্রি বা স্যাম্পল হিসাবে আপনি বছরে সর্বোচ্চ 20,000 টাকার প্রোডাক্ট দিতে পারবেন, ফ্রি আর স্যাম্পল। এর বেশি আপনি পাবেন না। ধরেন আজকে আমি যদি ওষুধ কোম্পানিগুলোর কথা বলি, লাখ লাখ টাকার প্রোডাক্ট তারা ফ্রি স্যাম্পল হিসেবে দেয়, কিন্তু ধরেন আজকে রেডিয়েন্ট ফার্মা 5 কোটি টাকার ফ্রি অ্যান্ড স্যাম্পল দিল কাস্টমারকে বা এমপ্লয়িকে দিল, 20,000 টাকা বাদ দিয়ে, যদিও সে ফ্রি দিয়েছে কোনো টাকা পায়নি, 4,99,80,000 টাকার উপরে তাকে 15% ভ্যাট দিতে হবে। ফ্যাক্টরি ওয়াইজ রেকর্ড অফ ম্যাটেরিয়াল অ্যান্ড ফাইনাল আউটপুট শুড বি মেইনটেইন। প্রত্যেকটা ফ্যাক্টরিতে আপনার ইনপুট কত, আউটপুট কত, কতটুকু প্রোডাক্ট ইউজ করে কতটুকু আপনি সেল করলেন, এগুলো হিসাব রাখতে হবে। লাস্ট, ক্যান নট ক্লেম ইনপুট ট্যাক্স ক্রেডিট সিন্স দেয়ার ইজ নো কনসিডারেশন ফর ইন্টারনেট ট্রান্সফার। আপনি যে 6.3 দিয়ে ট্রান্সফার করলেন এর জন্য কোনো ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন না, কারণ আপনি তো এখানে ভ্যাট দেন নাই, আপনি ইন্টারনাল ট্রান্সফার করছেন। এটা গভর্নমেন্ট অর্ডার 21-এ বলা হয়েছে। বোঝা গেল? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। জি স্যার, পাচ্ছি। জি আপনারা স্যার। বলুন না আপনারা শুনছেন কিনা। হ্যাঁ, একটু জি একটু স্যার, মাঝে শুনতেছি স্যার। আমাদের ফিমেল কলিগ কয়জন আছে এখানে? কয়জন ফিমেল আছে এখানে স্টুডেন্ট? আপনারা একটু মাঝে মাঝে কথা বলেন আর কি। হ্যাঁ, আপনারা কথা না বললে আমরা বুঝতে পারি না যে আপনারা আসলে বুঝতেছেন কিনা। আমি আগেই বলেছি যে আপনারা একটু কাইন্ডলি এটা ইন্টারেক্টিভ হতে হবে, 1 ওয়ে না 2 ওয়ে হবে, এবং আপনারা কাইন্ডলি সব বুঝে যাবেন। কিন্তু আপনাদের হাতে তো সময় নাই যে পরবর্তীতে আপনারা এটা নিয়ে পড়বেন। ক্লাস থেকে যেটা বুঝবেন সেটাই শেষ, জাস্ট একবার দেখলেই হবে। এখন আসি যে বিন, কখন কখন আমার বিন প্রয়োজন বা কোন কোন ক্ষেত্রে আমাকে বিন নিতে হবে। বলা হচ্ছে আপনি যদি ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন তাহলে আপনাকে বিন নিতে হবে। আপনি যদি কোম্পানির নামে ল্যান্ড রেজিস্ট্রেশন নিতে চান আপনাকে বিন নিতে হবে। আপনি আইআরসি ইআরসি নিতে গেলে আপনাকে বিন নিতে হবে। আপনি যদি উইথহোল্ডিং এন্টিটি, যারা কিনা প্রাইভেট লিমিটেড কোম্পানি, উইথহোল্ডিং এন্টিটি একটা ডেফিনেশন দেওয়া আছে, গভর্নমেন্ট অর্গানাইজেশন, তারপরে আপনার অটোনমাস বডি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, এদের কাছে যদি কোনো এনজিও কোনো কিছু সাপ্লাই করতে চান তাহলে আপনাকে বিন থাকতে হবে। বিন ছাড়া কেউ আপনার কাছে কিনবে না। আপনি যদি টেন্ডারে পার্টিসিপেট করতে চান, আপনি যদি কোনো একটা অর্গানাইজেশনে এনলিস্ট হতে চান, আপনি যদি বন্ড লাইসেন্স নিতে চান, বন্ড লাইসেন্স কাদেরকে নিতে হয়? ধরেন যে আপনি কোনো একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট করেছেন, হ্যাঁ, আপনি গার্মেন্টস অর্গানাইজেশন, আপনি দেশের বাইরে এক্সপোর্ট করবেন, কিন্তু ওই এক্সপোর্ট করার জন্য যে আপনি লোক মালগুলো ইম্পোর্ট করবেন, ধরেন আপনার কেমিক্যাল ইম্পোর্ট করতে হয়, আপনার সুতা ইম্পোর্ট করতে হয়, বিভিন্ন রকম জিনিস ইম্পোর্ট করতে হয়। তো
তো এটার জন্য আপনাকে একটা বন্ডেড ওয়্যার হাউস নিতে হয়। বন্ডেড ওয়্যার হাউসের সুবিধাটা কি, যে বন্ডেড ওয়্যার হাউস হলে পরে আপনি যখন ইম্পোর্ট করবেন তখন আপনাকে কোনো দিতে হবে না, ভ্যাট দিতে হবে না। আপনি বন্ডেড ওয়্যার হাউসের থ্রুতে আপনি এটা কনজিউম করবেন। সো এই ক্ষেত্রে ভ্যাটের রেজিস্ট্রেশন লাগবে, অথবা অন্য যে কোনো কেসই হোক না কেন সেই ক্ষেত্রে বোর্ড যেভাবে বলবে সেই ক্ষেত্রে আপনাকে বিন নিতে হবে। তো এই হলো বিনের প্রয়োজনীয়তা আর কি। হ্যাঁ, এটা আমরা অলরেডি আলোচনা করেছি। ধরেন এটা একটা স্যামসাং কোম্পানির কথা যদি বলি, স্যামসাং কোম্পানির ফ্যাক্টরি 1 মোবাইল ফোন তৈরি করে, ফ্যাক্টরি 2 টেলিভিশন তৈরি করে। তাদের যে ফিনিশ গুডসটা আছে তার একটা সেন্ট্রাল ডিপো আছে, সেই সেন্ট্রাল ডিপোতে যায়। তারপর সেন্ট্রাল ডিপো থেকে তার সাব ডিপো আছে, ধরেন সেন্ট্রাল ডিপো হচ্ছে ঢাকাতে, সেখান থেকে সে রাজশাহী, খুলনা, চিটাগং এই বিভিন্ন জায়গায় সে পাঠায়। কথা হলো সে কি বুকস অফ অ্যাকাউন্টস সেন্ট্রালি মেনটেন করে? যদি ইয়েস হয় তাহলে সে সেন্ট্রাল রেজিস্ট্রেশন নেবে, যদি নো হয় তাহলে ইউনিট রেজিস্ট্রেশন নেবে। দেখেন আইডেন্টিক্যাল আর সিমিলার গুডস একটা শর্ত পূরণ করেছে, দ্বিতীয় শর্ত বলা হয়েছে সে বুকস অফ সেন্ট্রালি মেইনটেইন করে। স্যার আসসালামু আলাইকুম, আপনি মিউট হয়ে আছেন। সরি আমি একটু আমার কথা স্যার আপনি মিউট হয়ে আছেন। না না স্যার ঠিক আছে, আপনার প্রবলেম। স্যার ঠিক আছে, আপনার সমস্যা। ভাই আপনার নেটের সমস্যা না, আপনার সমস্যা না, আপনার নেটের সমস্যা ভাই, অর ডিভাইস। টুডাই ওকে। সো এখানে কি বললো যে আপনি যদি সেন্ট্রালি, দেখেন এখানে দুইটা শর্ত। পাচ্ছি না। আমার কথা শোনা যাচ্ছে না? জি স্যার শোনা যাচ্ছে, ওনার মনে হয় জি নেটের স্যার সমস্যা। শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি। আপনি মেবি মিউট হয়ে আছেন। আপনি আবার লগ আউট করে লগ ইন করেন। তো আপনি একটা শর্ত পূরণ করেছেন যে আপনি আইডেন্টিক্যাল অর সিমিলার গুডস প্রডিউস করছেন, নিজস্ব ডিপোর মাধ্যমে করছেন। কিন্তু আপনি যদি বুকস অফ অ্যাকাউন্ট সেন্ট্রালি মেনটেন না করেন তাহলে আপনাকে ইউনিট রেজিস্ট্রেশন নিতে হবে। আর বুকস অফ অ্যাকাউন্ট যদি সেন্ট্রালি মেনটেন করেন তাহলে আপনাকে সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিতে হবে। পরীক্ষার অঙ্ক আসলো বা আপনাকে একটা প্রবলেম দিল যে XYZ কোম্পানি সে কিনা মোবাইল ফোন প্রডিউস করে, টেলিভিশন প্রডিউস করে, তার সেন্ট্রাল ডিপো আছে, সে সকল প্রোডাক্ট সে ফিনিশ গুড সেন্ট্রাল ডিপোতে পাঠায়। সেন্ট্রাল ডিপো থেকে তার আরো 7টা সাব ডিপো আছে বিভিন্ন ডিস্ট্রিক্টে, সেখানে সে পাঠায়। তারপরে সে প্রোডাক্টগুলো সেই ডিপোর মাধ্যমে সেল করে, বাট সে বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করে না। এখন আপনাকে বললো যে আপনি ব্যাক করবেন, আপনি আমাদেরকে বলেন যে এটা কি সেন্ট্রাল রেজিস্ট্রেশন হবে না ইউনিট রেজিস্ট্রেশন। স্যার ইউনিট রেজিস্ট্রেশন কোন স্টেজে ব্যাকটা শুরু হবে? যেহেতু স্যার সেকেন্ড ক্রাইটেরিয়া ফুলফিল করে নাই, দ্যাট মিন্স তাকে ইউনিট রেজিস্ট্রেশন নিতে হবে স্যার। তখন আপনাকে বলতে হবে যে সেন্ট্রাল রেজিস্ট্রেশনের দুটো শর্ত আছে, এই দুটো শর্তের ভিতরে একটা শর্ত পরিপালন হলো, আরেকটা শর্ত যেহেতু পরিপালন হয়নি যেহেতু সেন্ট্রাল রেজিস্ট্রেশন তাকে ইউনিট রেজিস্ট্রেশন নিতে হবে। আরেকটা এক্সাম্পল যেরকম আসে যে ফ্যাক্টরি 1 হচ্ছে মোবাইল ফোন তৈরি করে, ফ্যাক্টরি 2 হচ্ছে ফার্নিচার তৈরি করে, সেন্ট্রাল ডিপো আছে, সবই আছে, এবং বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন করে সেন্ট্রালি। তাহলে কি সেটা হবে না, ইউনিট রেজিস্ট্রেশনই হবে স্যার, সিমিলার তো না, আইডেন্টিক্যাল তো না। আইডেন্টিক্যাল আর সিমিলার গুডস না, যেহেতু এখানে ইউনিট রেজিস্ট্রেশন। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। ক্লিয়ার। এখন ওই যে যেটা বলছিলাম যে আপনি যখন একটা সেল সেন্টার থেকে আরেকটা সেল সেন্টার অথবা একটা ইউনিট থেকে যখন আরেকটা ইউনিটের প্রোডাক্ট সেন্ড করবেন, পাঠাবেন, তখন আপনাকে কি করতে হবে? 6.5 নামে মূসক একটা ফর্ম আছে, সেই ফর্মের থ্রুতে আপনাকে ট্রান্সফার করতে হবে। সেই ফর্মের মাধ্যমে যখন ট্রান্সফার করবেন এর উপর কোনো ভ্যাট প্রযোজ্য হয় না, তো ওইটা আবার আপনাকে ভ্যাট অফিসে সাবমিট করতে হয়। এটা হচ্ছে ইন্টারনাল ট্রান্সফারের নিয়ম। এরপরে ধরেন আপনারা মাঝে মধ্যে দেখবেন যে ভ্যাট অফিস বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হানা দেয়, বিভিন্ন জায়গায় লোকজনকে জোর করে ভ্যাটের আন্ডারে রেজিস্ট্রেশন করে। ধরেন আপনি একটা শপিং মলের দোকান দিয়েছেন, আইনে বলেই দিয়েছে যে আপনার যদি শপিং মলের দোকান হয় তাহলে আপনাকে ভ্যাটের রেজিস্ট্রেশন নিতে হবে। আপনি বছরের পর বছর বিজনেস করে যাচ্ছেন, আপনার রেভিনিউ বছরে কোটি টাকার উপরে আপনি ভ্যাট রেজিস্ট্রেশন নেননি। হ্যাঁ,
আপনি বসুন্ধরা সিটিতে আপনার দোকান আছে, আপনি বললেন যে আমার রেভিনিউ তো 30 লাখ টাকার উপরে না, আমি ভ্যাট রেজিস্ট্রেশন নেব, এটা কি বিশ্বাসযোগ্য? সো তখন তারা কি করে, আপনাকে সুমোটো হয়ে জোর করে আপনাকে ভ্যাটের আন্ডারে অথবা টার্নওভার আন্ডারে আপনাকে ইনলিস্ট করে। সো এটাকেই বলা হচ্ছে, ইফ আফটার প্রপার ইনকোয়ারি দ্য কমিশনার ইজ স্যাটিসফাইড দ্যাট এ পার্সন ওয়াজ রিকোয়ার্ড টু বি রেজিস্টার্ড অর এনলিস্টেড, রেজিস্টার বলতে ভ্যাট রেজিস্ট্রেশন, এনলিস্টেড বলতে টার্নওভার বোঝায়, বাট ফেল টু মেক অ্যান অ্যাপ্লিকেশন, আপনি অ্যাপ্লিকেশনই করেন নাই, আপনি নন কমপ্লায়েন্ট হয়েছেন, হি বলতে এখানে কমিশনের কথা বোঝাচ্ছে, সুমোটো মানে নিজের উদ্যোগে, স্ব উদ্যোগে রেজিস্ট্রেশন করবে ওই প্রতিষ্ঠানকে বা ওই ব্যক্তিকে, আইদার ভ্যাটের জন্য অথবা টার্নওভার ট্যাক্সের জন্য, এবং তাকে ভ্যাট রেজিস্ট্রেশন দিয়ে দিবে যে তোমার ভ্যাট রেজিস্ট্রেশন, এখন তোমাকে এটা পরিপালন করতে হবে, এখন থেকে তোমাকে নিয়মিত ভ্যাট পরিশোধ। এরপরে আপনি ভ্যাট রেজিস্ট্রেশন নিয়ে নিলেন, কিন্তু এই যে ভ্যাট রেজিস্ট্রেশনটা নিলেন, এইখানে আপনাকে কিছু দায়িত্ব কর্তব্য দেওয়া হয়েছে। দায়িত্ব কর্তব্য কি? যে আপনি যে ভ্যাট রেজিস্ট্রেশন নিলেন, অথবা আপনি তিন তিন সার্টিফিকেট যেটা আছে, অথবা আপনি যে রিটার্ন জমা দেন, এইটা আপনাকে ডিসপ্লে করতে হবে আপনার প্রতিষ্ঠানের একদম রিসিপশনে। যে কোনো প্রতিষ্ঠানে গেলেই প্রথমে যে রিসিপশন ডেস্কে একজন ভদ্র মহিলা বসে থাকে অথবা ভদ্রলোক বসে থাকে, তার পেছনে আপনার নর্মালি কি থাকে, প্রতিষ্ঠানের আপনার ছবি থাকে, অথবা যদি গভর্নমেন্ট অর্গানাইজেশন হয় সেখানে প্রধানমন্ত্রী বা অন্য কারো ছবি থাকে। এখন থেকে আপনাকে রাখতে হবে ভ্যাটের রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা টার্নওভার ট্যাক্সের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ভাই আমি ভ্যাটের আন্ডারে রেজিস্টার, এই হচ্ছে আমার রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এটা যদি আপনি না করেন তাহলে আপনাকে আবার জরিমানা করা হবে। এখন আপনি ধরেন ভ্যাটের আন্ডার রেজিস্ট্রেশন নিলেন, বিজনেস করছেন, সবই করছেন, সামহাউ আপনার অফিস ছিল মতিঝিল, আপনার বিজনেস এখন এক্সপ্যান্ড করেছে, বড় হয়েছে, আপনি এখন অফিস নিতে চান গুলশানে, তাহলে এই যে মতিঝিল থেকে আপনি গুলশানে আসবেন, আপনি আসতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু এখানে আইনের কিছু আপনার প্রসিডিউর ফলো করে আপনাকে আসতে হবে। প্রথম কথা হলো, অ্যাড্রেস চেঞ্জ যদি উইদিন দ্য কমিশনারেটের ভিতরে হয়, ধরেন আপনি মতিঝিল ছিলেন, আপনি পল্টনে আসলেন, মতিঝিল এবং পল্টন সেম কমিশনারেটের আন্ডারে যদি হয়, তাহলে আপনাকে শুধুমাত্র কমিশনারকে ইনফর্ম করতে হবে যে ভাই আমার আগে অফিস ছিল মতিঝিল, আমি এখন অফিস চেঞ্জ করে পল্টনে আসছি, এই হলো আমি অ্যাপ্লিকেশন করলাম, সেইটার অ্যাড্রেস চেঞ্জ করার 15 দিন পূর্বে ওই কমিশনারকে ইনফর্ম করতে হবে, আইদার ফর ফর্ম 2.1 অথবা 2.5, একটা অনলাইন ফর্ম একটা অফলাইন ফর্ম, এটা দিয়ে 15 দিন আগে জানাইতে হবে। আর আপনি যদি একটা কমিশনার থেকে আরেকটা কমিশনারেটে যান, কথার কথা আপনি মতিঝিল থেকে গুলশান আসতেছেন, তাহলে মতিঝিলের কমিশনারেট আলাদা, আপনি এটা একটা হলো ঢাকায় নর্মালি 4টা কমিশন আছে, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, ঢাকা পূর্ব, ঢাকা পশ্চিম। তাহলে তো আপনি যখন উত্তর থেকে দক্ষিণে আসবেন বা পূর্ব থেকে পশ্চিমে আসবেন, তখন আপনাকে 2টা কাজ করতে হবে। একটা হলো ওই কমিশনারেট থেকে অডিটের এন্ড থেকে আপনাকে ক্লিয়ারেন্স নিতে হবে, আর এই যে অ্যাপ্লিকেশন যেটা আছে সেটা তো করতে হবে। এখানে একটা বাড়তি ঝামেলা আছে, তার কাছ থেকে আপনাকে ক্লিয়ারেন্স নিয়ে তারপরে আপনি আপনার অফিস চেঞ্জ করতে পারবেন, সেটাও আপনাকে মিনিমাম 15 দিন পূর্বে এই অ্যাপ্লিকেশনটা করতে হবে। সো অ্যাড্রেস চেঞ্জের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, আমি যদি কোনো অ্যাড্রেস চেঞ্জ করি তাহলে আমাকে এটা প্রপার প্রসিজার ফলো করতে হবে। শুধু অ্যাড্রেস চেঞ্জ না, এছাড়াও 2.1 ফর্মের মাধ্যমে আপনাকে বিন রেজিস্ট্রেশন নিতে হয়। 2.1 এর কোনো ইনফরমেশন, আগে আপনার 2টা ব্যাংক অ্যাকাউন্ট ছিল, এখন 5টা অ্যাকাউন্ট হয়েছে, স্যার আগে একটা কোশ্চেন ছিল স্যার। আমি শেষ করি তারপরে বলবো। আপনার 2জন ডিরেক্টর ছিল, এখন 5জন ডিরেক্টর হয়েছে। আপনি আগে একটা প্রোডাক্ট সেল করতেন, আপনি এখন 10টা প্রোডাক্ট সেল করেন। এরকম যে কোনো তথ্যেরই যদি পরিবর্তন হয়, আপনাকে ভ্যাট অথরিটিকে টাইম টু টাইম ইনফর্ম করতে হবে। জি বলেন। স্যার এই যে 15 দিনের ভিতরে এই অ্যাপ্লিকেশন করতে হবে, এটা কি ওয়ার্কিং ডেজ নাকি ক্যালেন্ডার ডে বেসিসে 15 দিন? ওয়ার্কিং ডে বলা না, এটা 15 ডেজই বলা আছে। ওকে স্যার। এবং আপনার রেজিস্ট্রেশনের চেঞ্জের ক্ষেত্রে আপনাকে কমিশনারের আরো কিছু জিনিস দিতে হবে। কি কি দিতে হবে? এই যে বললাম 2.1 অনলাইন, 2.5 হার্ড কপি, নেম নেম অফ দ্য বিজনেস অর এনি আদার কমার্শিয়াল নেম আপনার যদি চেঞ্জ হয় তাহলে আপনাকে জানাইতে হবে, অ্যাড্রেস চেঞ্জ হলে জানাইতে হবে, ইকোনমিক অ্যাক্টিভিটি যেটা বললাম যে আপনি আগে একটা বিজনেস করতেন, আপনি এখন 5টা বিজনেস করেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট 2টা ছিল এখন 5টা হয়ে গেছে,
আপনার ন্যাচার অফ ইকোনমিক অ্যাক্টিভিটি একের অধিক হয়ে গেছে। আপনি মোবাইল ফোন, ল্যাপটপ, তারপরে আপনার ফার্নিচার, তো আপনার হাউস হোল্ড গুডস, বিভিন্ন রকম জিনিস করেন। যাই চেঞ্জ করেন, তাহলে আপনাকে অবশ্যই এটা ইনফর্ম করতে হবে। কাকে? ভ্যাট অফিসকে। কতদিন আগে? 15 দিন পূর্বে। আইদার অনলাইন 2.1 ফর্মের মাধ্যমে অথবা অফলাইন 2.5 ফর্মের মাধ্যমে। এখন আপনি ভ্যাট রেজিস্ট্রেশন নিলেন, সবই করলেন, বিজনেসও করতে চাইলেন, সামহাও আপনার বিজনেস করা আর হলো না, অথবা রেজিস্ট্রেশন নেওয়ার পর দেখা গেল যে আপনার বিজনেসটা ওভাবে ক্লিক করে নেই, আপনার লস হয়েছে। আপনি এখন চাচ্ছেন যে ভাই আমি আমি আর এই ব্যবসাটা করব না। কিন্তু যদি আপনি ব্যবসা নাও করতে চান, আপনাকে প্রপার প্রসিডিউর ফলো করে এই রেজিস্ট্রেশনটাকে ক্যান্সেল করতে হবে। যদি আপনি ক্যান্সেল না করেন, এটা কিন্তু ওপেন থাকবে। পরবর্তীতে যখন অডিটে পড়বেন, তখন কিন্তু একটা বিশাল বিপদে পড়ে যাবেন। তখন আপনাকে একটা ডিমান্ড করে দিবে বড় টাকা। এইটা চক্কর কাটতে কাটতে কিন্তু আপনার খবর হয়ে যাবে। সেই জন্য বলা হয়েছে কোন কোন ক্ষেত্রে আপনি ভ্যাট রেজিস্ট্রেশন ক্যান্সেলের জন্য আবেদন করতে পারেন। প্রথম কথা হলো, ইফ ই মানে আপনি যদি একটা বিজনেস ফেল করলেন, কমেন্স, আপনি ভ্যাট রেজিস্ট্রেশন নিলেন, ভাবলেন ব্যবসা করবেন, সামহাও আপনি আর ব্যবসাটাই শুরু করতে পারলেন না। যদি এরকম হয়, বা আপনার এমন হলো যে আপনি ব্যবসাটা বন্ধ করে দিয়েছেন, অথবা এমন হলো যে আপনার এই ব্যবসাটা, ধরেন আপনি মেডিটেশন সার্ভিস, এখন মেডিটেশন সার্ভিসের উপরে ভ্যাট নেই কথা বলবেন, বা 15% ভ্যাট আছে। এই বছর সরকার এসে বলল যে বাংলাদেশের মানুষের অনেক বেশি উত্তেজনা বেড়ে গিয়েছে, তারা একটুতেই রাগ করে, একটুতেই ক্ষেপে যায়। তা আমরা মনে করি যে না, তাদের একটু মেডিটেশন করা দরকার। এই মেডিটেশন সার্ভিসের উপরে ভ্যাটটা বললো কি এক্সাম্পটেড করে দিবে। তাহলে এখন যারা মেডিটেশন সার্ভিসের উপরে ভ্যাট দেয়, তো যখন এইবার আইনে এসে যদি এটাকে এক্সেম্পটেড করে দেয়, তার কিন্তু আর ওদেরকে আর ভ্যাট দিতে হবে না, সে এক্সেম্পটেড হয়ে গেল। তখন তো তার আর ভ্যাট রেজিস্ট্রেশনের প্রয়োজন নাই, তখন তাকে আবেদন করে এটাকে বাতিল করতে হবে। অথবা অ্যানুয়াল টার্নওভার পরপর 2 বছর রেজিস্ট্রেশন করার পর যদি ওই 50 লাখ টাকা এক্সিড না করে, তাহলে আপনি ভ্যাট রেজিস্ট্রেশন ক্যান্সেলের জন্য আবেদন করতে পারেন। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে কোন কোন ক্ষেত্রে ভ্যাট রেজিস্ট্রেশন বাতিলের জন্য আবেদন করা যায়। আপনাকে বলতে হবে এই নিম্নলিখিত ক্ষেত্রে ফলোইং পারপাসেস উই ক্যান ক্যান্সেল দ্য ভ্যাট রেজিস্ট্রেশন। একটা হলো, আমি বিজনেস শুরু করতে চেয়েছিলাম কিন্তু আমি শুরু করতে পারলাম না, আমার বিজনেস অ্যাক্টিভিটি আমি বন্ধ করে দিয়েছি, আমার ইকোনমিক অ্যাক্টিভিটি এক্সেম্পটেড ডিক্লেয়ার করছে, অথবা আমার অ্যানুয়াল টার্নওভার পরপর 2 বছর কি করেছে, টার্নওভারের লিমিট থেকে কম ছিল আর কি। হ্যাঁ, ওকে, স্যার একটা কোশ্চেন ছিল। কি বলেন? স্যার বৃহৎ করদাতা ইউনিট সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম স্যার। বৃহৎ করদাতা ইউনিট বলতে বোঝানো হয়, বাংলায় বলা হয় বৃহৎ করদাতা ইউনিট, ইংরেজিতে বলা হয় LTU, লার্জ ট্যাক্স পেয়ার ইউনিট। লার্জ ট্যাক্স পেয়ার ইউনিট বলতে ওই সকল প্রতিষ্ঠানকে বোঝায় যে সকল প্রতিষ্ঠান ভ্যাটের পরিমাণটা অনেক বেশি। ধরেন তারা ওটা একটা থ্রেশহোল্ড লিমিট তারা সিলেক্ট করে তাদের মতো করে, যে ধরেন ঢাকা শহরে টোটাল ভ্যাট, টোটাল করদাতা আছে ধরেন কথার কথা 1 লাখ। এর ভিতরে ধরে নিল যে কারা 5 কোটি টাকার উপরে ভ্যাট পরিশোধ করে বছরে, অথবা 10 কোটি টাকার উপর ভ্যাট পরিশোধ করে, এরকম তারা একটা সিলেক্টিভ ক্রাইটেরিয়া, তাদের থ্রেশহোল্ড লিমিট আছে। ওই সকল প্রতিষ্ঠানকে তারা LTUর আন্ডারে নিয়ে যায়। যারা LTUর আন্ডারে থাকে তাদের উপরে মনিটরিং সুপারভিশনটা আরো বেশি থাকে তাদেরকে, কারণ তাদের এন্ড থেকে যেহেতু বেশি পরিমাণ গভর্নমেন্ট রেভিনিউ পায়, তাদেরকে তারা আরো বেশি সুপারভাইজ করার চেষ্টা করে যে না এখানে কোনো রাজস্ব ফাঁকি হচ্ছে কিনা। হুম, আমি আমার পূর্ববর্তী প্রতিষ্ঠানে যেখানে কাজ করতাম তারা LTUর আন্ডারে ছিল, আমি 6 বছর অডিট ফেস করেছি। সো আমি এটা সম্বন্ধে আমার যথেষ্ট নাকানি জীবনী খেতে হয়েছে আর কি। হ্যাঁ, সো বৃহৎ করদাতা ইউনিটের আন্ডারে পজিটিভ নেগেটিভ দুইটাই আছে, বাট বৃহৎ করদাতা ইউনিট বলতে এটাই বোঝায় যাদের টার্নওভার বেশি, যারা বেশি পরিমাণে কর দেয় সরকারকে, তাদেরকে বৃহৎ করদাতা ইউনিটের আন্ডারে সরকার ওই বা NBR থেকে ভ্যাট অথরিটি এটা সিলেক্ট করে দেয় এবং তাদেরকে তারা মনিটরিং করে। ওটার জন্য একটা আলাদা সেল আছে, আপনার বিভিন্ন সার্কেল বা কমিশনারটা আছে, বাট LTUর জন্য আলাদা সেল আছে। যেমন বড় বড় ব্যাংকগুলো তো অনেক টাকা ভ্যাট দেয়। তারপরে বড় বড় ম্যানুফ্যাকচারিং কোম্পানি যদি বলেন, যেমন গ্রামীণ ফোন, বার্জার, তারপরে ইউনিলিভার, নেসলে, আমি যে কোম্পানিতে চাকরি করতাম ইউনিক গ্রুপ, হ্যাঁ, তারপরে বড় বড় যত প্রতিষ্ঠান আছে সবাই বেশিরভাগই LTUর আন্ডারে আর কি। হ্যাঁ,
মেঘনা গ্রুপ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। এখন ফাইন্যান্স অ্যাক্ট 2024 এর থ্রুতে কিছু চেঞ্জেস আসছিল, সেই চেঞ্জগুলো আমরা একটু আলোচনা করি। আমরা অলরেডি অনেক কিছু ডিসকাস করে ফেলেছি। আমরা বলেছি যে ভ্যাট এজেন্ট হলে তাকে ম্যান্ডেটরি ভ্যাটের আন্ডার রেজিস্ট্রেশন নিতে হবে। ভ্যাট এজেন্ট কারা সেটা আমরা বলেছি, যে যে সকল প্রতিষ্ঠানের বাংলাদেশে কোনো অফিস নেই কিন্তু তারা এখান থেকে ইনকাম জেনারেট করতেছে, লাইক গুগল, ফেসবুক, তাহলে তাকে অবশ্যই বাংলাদেশে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে এবং ভ্যাট পরিশোধ করতে হবে। সেই ভ্যাটটা কেউ পরিশোধ, আমার কাছে ইন্টারভিউ তোকে 100টা ইন্টারভিউ। সরি, আচ্ছা, তো ই সিম প্রোভাইড যারা করে অথবা তাদের ব্রাঞ্চ লিয়াজ অফিস আছে, আমরা আলোচনা করেছি ভ্যাট এজেন্ট, তাদেরকে ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। আরো বলা হয়েছে এসএস কোড 74 এর আন্ডারে স্পেস অর স্ট্রাকচার রেন্টাল সার্ভিস রিসিভার গভর্নমেন্ট জিও 6 এর মাধ্যমে বলা হয়েছে যে এটা আপনার বাতিল করেছে, যে স্পেস বা স্ট্রাকচার বা রেন্টাল রিসিভার যদি এরকম হয় যে আপনার কোন ওম্যান এন্টারপ্রেনার আছে অথবা আপনি আইটি এনেবল কোনো সার্ভিস প্রোভাইড করছেন, এদের ক্ষেত্রে আবার ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। এটা শিথিল করেছে ওনার এন্টারপ্রেনার, ওম্যান এন্টারপ্রেনার আর হচ্ছে হলো আইটি এনেবল সার্ভিসের ক্ষেত্রে আর কি। আগে যেমন আইনে বলা ছিল 2 or more আপনার হলো ম্যানুফ্যাকচারিং ইউনিট হইলে পারে আপনি সেন্ট্রাল রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখন সেটা বলা হয়েছে 1 or more। আগে বলা হয়েছিল আইডেন্টিক্যাল অর সিমিলার গুডস, এখন আইডেন্টিক্যাল অর এটা ট্রেডার আর কমার্শিয়াল ইম্পোর্টারের ক্ষেত্রে বলা হয়েছে। এখন আর ট্রেডার আর কমার্শিয়ালের ক্ষেত্রে আইডেন্টিক্যাল অর সিমিলার গুডস এর কথা বলা নাই, কারণ ট্রেডার বা কমার্শিয়াল তো আইডেন্টিক্যাল অর সিমিলার গুডস না, ও তো যা পায় সেটাই নিয়ে আসে। সো ওর জন্য আইডেন্টিক্যাল অর সিমিলার গুডস প্রযোজ্য হবে না সেন্ট্রাল রেজিস্ট্রেশনের জন্য। ম্যানুফ্যাকচারারের জন্য প্রযোজ্য হবে। রুমিকে, এটা আপনার এখান থেকে স্ক্র্যাচ আসতেছে, আপনি একটু করেন রুমি। সো ট্রেডার এবং কমার্শিয়াল ইম্পোর্টারের ক্ষেত্রে আইডেন্টিক্যাল অর সিমিলার গুডস প্রযোজ্য হবে না সেন্ট্রাল রেজিস্ট্রেশনের জন্য। আর ম্যানুফ্যাকচারার যাদের নিজস্ব ডিপো আছে তারাও, তাদের যদি এরকম ডিপো থাকে, তো হোয়াট এভার দ্য রেট, আপনার 5% হোক অথবা 3% হোক অথবা 15% হোক, তারা যদি তার নিজস্ব ডিপোর মাধ্যমে করে তাহলে তার ক্ষেত্রেও সেন্ট্রাল রেজিস্ট্রেশনে সে নিতে পারবে। আচ্ছা, এখানে রুমিকে বারবার করে ওনার এখান থেকে স্ক্র্যাচ আসছে। যে রনি ভাই, গতকালকেও আমাদের ক্লাসে এই সমস্যাটা ফেস করতে হয়েছে। হ্যাঁ, আজকে কষ্ট করে এমনটা করেন না, তাহলে তো এই স্কেচের কারণে আমাদের প্রেজেন্টেশনটাই সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে ভাই। ঠিক আছে, চলে গেছে। ওকে, এগুলো আমরা অলরেডি আলোচনা করেছি, এটা নিয়ে আলোচনা করার কিছু নাই। সো মোটামুটি এই হলো ভ্যাট রেজিস্ট্রেশন নিয়ে আলোচনা। ভ্যাট রেজিস্ট্রেশন নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। এই প্রেজেন্টেশন যেটা আছে সেটা আমি আপনাদেরকে একটু পরে শেয়ার করে দিব ক্লাসের শেষে। আমার একটু কোশ্চেন আছে যত কোশ্চেন আছে করেন। স্যার। আপনি বিন ডিসপ্লের কথা যেটা বলেছেন সেটা যদি আমার স্যার একটা ফ্যাক্টরি চিটাগাং একটা ফ্যাক্টরি ঢাকায় থাকে, অথবা আমার সেন্ট্রাল রেজিস্ট্রেশন যেখানে আছে সেটা অন্য ইউনিটে আছে, তাহলে কি আমার প্রত্যেকটা জায়গায় বিনটা ডিসপ্লে করতে হবে, নাকি আমি সেন্ট্রাল যেখানে আছে সেখানে ডিসপ্লে করলে হবে? সেখানে করতে হবে। থ্যাংক ইউ স্যার। স্যার একটা কোশ্চেন স্যার। প্লিজ। স্যার ওই যে সেন্ট্রাল ভ্যাট রেজিস্ট্রেশনের স্লাইডে যেখানে লেখা ছিল যে আগে ছিল 2 or more, এখন পরিবর্তন হয়েছে 1 or more, এর মানে কি যাদের এখন একটা ফ্যাক্টরি আছে তারাও সেন্ট্রাল ভ্যাট রেজিস্ট্রেশনে আসবে, আর আগে একটা ফ্যাক্টরি থাকলে আসতো না, এরকম স্যার? একটা হলে তো তার ভাই ইউনিট রেজিস্ট্রেশন হচ্ছে, একের অধিক হলেই না সেন্ট্রাল রেজিস্ট্রেশনের কথাটা আসতেছে। আপনার যদি যে ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে স্যার, ম্যানুফ্যাকচারার ফ্যাক্টরি স্যার। হ্যাঁ, ম্যানুফ্যাকচারার যদি হয়, ম্যানুফ্যাকচারার যদি তার ফ্যাক্টরি থাকে এবং তার যদি আলাদা, ধরেন 2টা ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, ফ্যাক্টরি আছে, এবং তার হচ্ছে হলো সেন্ট্রাল, সরি, তার একটা হলো হেড অফিস আছে, তাহলে সে অবশ্যই সে সেন্ট্রাল রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবে। স্যার এই ক্ষেত্রে কি স্যার ওই প্রোডাক্ট আইডেন্টিক্যাল হইতে হবে? হ্যাঁ, ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে তো আইডেন্টিক্যাল আর সিমিলার গুডস না হলে পরে আপনি কিভাবে সেন্ট্রাল রেজিস্ট্রেশন নেবেন? আমরা তো একটু আগে বললাম যে ধরেন যে জি স্যার।
এক্সাম্পল দেই, কি যেন বললাম যে, আরে প্রাণ, প্রাণ। স্যার স্যার এই স্লাইডটা স্যার 24 নম্বর স্লাইড স্যার। নাম্বার 24 এখানে। হ্যাঁ বলেন, কোনটা বলতেছেন আপনি বলেন তো। স্যার স্লাইড নম্বর 24 স্যার, 24 নম্বর স্লাইডে স্যার। লাইভ 24 আছে, কোনটা বলেন, কোনটা নিয়ে আপনি বলতেছেন। স্লাইডটা শেয়ার হয় নাই স্যার। আমি তো ভাবতেছি যে আমি যেহেতু দেখতেছি আপনারাও দেখতে পাচ্ছেন। হ্যাঁ এইটা, এটা না। জি স্যার, এটাই স্যার, এই যে প্রথমটা স্যার, 2 অর মোর আর 1 অর মোর স্যার, এটার পার্থক্যটা যদি একটু বলেন স্যার। ধরেন ধরেন একটা পার্থক্য হলো যে একটা প্রতিষ্ঠানের একটা ফ্যাক্টরি আছে, একটা হেড অফিস আছে। তাহলে আগে কি হতো, আগে তো একটা ফ্যাক্টরি একটা হেড অফিস হলে পরে কিন্তু সে সেন্ট্রাল রেজিস্ট্রেশনের জন্য এলিজিবল ছিল না। আগে বলা ছিল 2 অথবা 2-এর অধিক, ততোধিক, 2 অথবা ততোধিক। তার মনে করেন তার একটা হেড অফিস আছে, তার 2টা ফ্যাক্টরি আছে, তাহলে সে সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিত। এখন বলছে না রে ভাই, তোমার একটা হেড অফিস আছে, একটা তোমার হচ্ছে হলো ফ্যাক্টরি আছে, যেহেতু তোমার একই প্রতিষ্ঠান, তোমার একটা ফ্যাক্টরি এবং একটা তোমার হেড অফিস, তুমি ভাই সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিতে পারবে। এই হচ্ছে পার্থক্য। স্যার তার মানে আগে 2টা ফ্যাক্টরি থাকা লাগতো, তাইলে রেজিস্ট্রেশন করতে পারতো, এখন একটা ফ্যাক্টরি থাকলেই পারবে। জি জি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর কার কোনো কোশ্চেন আছে? স্যার একটা প্রশ্ন ছিল, সেটা হলো যেটা ডিসপ্লে, যেটা ডিসপ্লে করতে হবে হচ্ছে আমার একটা ফ্যাক্টরি বাচ্চা, আমার 5টা ডিপো থেকে আমি সেলস করি, তখন তো আমার সেন্ট্রাল রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি। বাট আমি 5টা ডিপোতেই তো আমার ওই দিন তো আমার একটাই, সব জায়গায় তো আমি ডিসপ্লে করে রাখতে পারি, আপনার তাই না? আইডেন্টি, এটা খুবই সেন্ট্রাল রেজিস্ট্রেশন। আপনি দেখেন পড়েন, every registered or enlisted person shall display the VAT registration certificate or turnover tax certificate or a certified copy thereof in such a fixed place of his economic activity as makes it easily visible. তার মানে ফিক্সড প্লেস অফ বিজনেস বলতে বোঝাচ্ছে যে প্লেসের উপরে আপনি ভ্যাট রেজিস্ট্রেশন নিয়েছেন, যে যে প্লেসটা দেখে ওটাকে বলা ফিক্সড প্লেস অফ বিজনেস, ওই জায়গায় আপনাকে এটা ডিসপ্লে করতে হবে। এখন আপনি ফিক্সড প্লেসে ডিসপ্লে করলেন, আপনার এখন আরো 5টা ইউনিট আছে, 5টা ডিপো আছে, অডিটে যদি এসে দেখে যে আপনার ওখানে ভ্যাটের কাগজ নাই, তখন আপনি কি বলবেন, ভাই আমি তো সেন্ট্রালি করি। কিন্তু ওখানেও আপনাকে ওই ওই ওইটাই আপনাকে করবেন। আপনি যদি কখনো যেমন আপনি CP5 বা টেস্টি ট্রিট এই ধরনের দোকানে যান, ওই ক্যাশিয়ারের যে টাকা নেয় ওর পিছনে দেখবেন সুন্দর করে ওর ভ্যাট রেজিস্ট্রেশনটাকে টাঙানো আছে। ওর কিন্তু আউটলেট আছে 100টা, কিন্তু ওর কিন্তু ওই মূল নাম ভ্যাট রেজিস্ট্রেশন সহ দেখবেন, যান এরপরে যেদিন যান লক্ষ্য করবেন দেখেন সুন্দর করে টাঙানো আছে। থ্যাংক ইউ স্যার। আর আমার একটু স্যার নেটওয়ার্ক সমস্যা ছিল, আমার একটা জায়গায় 3টা বক্তব্য, একটা হলো ফ্যাক্টরি যে সিমিলার পণ্য এবং তার যে কন্ডিশন, যেটা যে আপনার বুক কিপিং এক জায়গাতে রাখতে হবে, তাহলে হচ্ছে ব্যাট রেজিস্ট্রেশন, সেন্ট্রাল রেজিস্ট্রেশন এর যদি একটা একটা ব্যর্থ হয় তাহলে হচ্ছে পারবে না, এরকমই কথাটা ছিল স্যার। মানে হচ্ছে তো আমার নেটের সমস্যা ছিল। এটা হচ্ছে আইডেন্টিক্যাল অর সিমিলার গুডস হইতে হবে। আইডেন্টিক্যাল এবং সিমিলার গুডস এটা হলো একটা শর্ত। দ্বিতীয় শর্ত হলো বুকস অফ অ্যাকাউন্ট সেন্ট্রালি মেনটেন করতে হবে। যেমন আইডেন্টিক্যাল অর সিমিলার গুডস এর আমরা এক্সাম্পল দিলাম যে ইলেকট্রনিক গুডস, এর ভিতরে ফ্রিজ, এসি, ল্যাপটপ। আমি যদি ওয়ালটনের কথা বলি, ওয়ালটন দেখেন ফ্রিজ তৈরি করে, তারপরে মনে করেন যে এসি তৈরি করে, প্রেসার কুকার তৈরি করে, তারপরে আপনার কেটলি তৈরি করে, কত রকমের ইলেকট্রনিক্স আইটেম তৈরি করে। সব ইলেকট্রনিক্স আইটেমই কিন্তু ইলেকট্রনিক আইটেম, তাহলে আইডেন্টিক্যাল আর সিমিলার গুডস। এবং সে যদি বুকস অফ অ্যাকাউন্ট সেন্ট্রালি মেনটেন করে তাহলে সে সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিবে। আর যদি এমন হয় তার প্রোডাক্টটা, সে ফার্নিচার সেল করে, সে ইলেকট্রনিক প্রোডাক্ট সেল করে, সে আবার প্লাস্টিক প্রোডাক্ট সেল করে, সে আবার ম্যানুফ্যাকচারিং ইউনিটের মাধ্যমে সে জুস তৈরি করে, তাহলে কিন্তু আইডেন্টিক্যাল আর সিমিলার গুডস না।
যদিও সে সেন্ট্রালি বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করে, যেহেতু আইডেন্টিক্যাল আর সিমিলার বুকস না, সেটাও তাকে আলাদা আলাদা সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিতে হবে। কেন নিতে হবে? এর পিছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে প্রত্যেকের ভ্যালু এডিশন আলাদা। কারণ আপনি যখন ইলেকট্রনিক্স গুডস তৈরি করেন, তার কস্ট অফ এক একটা নেচার আলাদা, তার ভ্যালু এডিশন আলাদা। আপনার একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের ভ্যালু এডিশন আলাদা, সার্ভিসের ভ্যালু এডিশন আলাদা। এই জন্য আপনাকে তখন আলাদা আলাদা নিতে হবে। ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। স্যার 21 নম্বর স্লাইডের পয়েন্টটা সম্পর্কে আবার একটু যদি বলতেন। নাম্বার স্লাইড 3 নম্বর পয়েন্টটা, 21 নম্বর স্লাইড। 21 নাম্বার। জি স্যার। 21 নাম্বার স্লাইড। 21 নাম্বার স্লাইডে বলা আছে যে কখন আপনি ভ্যাট রেজিস্ট্রেশন ক্যান্সেলেশনের জন্য আবেদন করবেন। স্যার শুধু 3 নম্বর পয়েন্টটা একটু আবার বলবেন। হ্যাঁ, স্যার 3 নম্বর পয়েন্টটা। 3 নাম্বার পয়েন্টে বলতেছে হিজ ইকোনমিক অ্যাক্টিভিটি হ্যাজ বিন ডিক্লেয়ার অ্যাজ এক্সেম্পটেড। ধরেন আপনি আজকে একটা বিউটি পার্লার খুললেন, বিউটি পার্লারের উপরে 15% ভ্যাট। এইবার আইনে এসে সরকার বলল, এবার তো সরকারে অনেক মনে করেন যে প্রণোদনা দেওয়ার একটা প্ল্যানিং আছে। তো ধরেন সরকার বললো যে বিউটি পার্লারের উপরে কোনো ভ্যাট প্রযোজ্য হবে না, আমি এটা এক্সেম্পটেড করে দিলাম। তাহলে আপনি একটা সার্ভিস প্রতিষ্ঠান, আপনার এখন একটা বিউটি পার্লার আছে, আপনি 15% ভ্যাট দেন। এইবার জুলাই মাসে এসে বলে দিল যে না, বিউটি পার্লারের উপর কোনো ভ্যাট নেই। বা অডিট অ্যান্ড অ্যাকাউন্টিং ফার্ম, তারা অনেক ভালো কাজ করে, তারা দেশের সেবা করে, তাদেরকে কোনো ভ্যাট দিতে হবে না। তো আপনার তো আগে ভ্যাট রেজিস্ট্রেশন আছে, আপনি এতদিন ভ্যাট দিয়েছেন, জুলাই থেকে তো আর আপনাকে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে না। তাহলে আপনি কি করবেন? আপনার দায়িত্ব কর্তব্য কি? আপনার দায়িত্ব কর্তব্য হচ্ছে আপনাকে ভ্যাট অফিসে অ্যাপ্লিকেশন করতে হবে যে ভাই, এইবার যে নতুন আইন হয়েছে 2025 সালের 1 জুলাই থেকে আমার উপরে ভ্যাট প্রযোজ্য নয়, সো এই জন্য আমি আবেদন করলাম আমাকে এখান থেকে মুক্তি দেওয়া হোক, সো আমার যে ভ্যাট রেজিস্ট্রেশন আছে সেটাকে বাতিল করা হোক। তখন তারা এটা চিরতরে বাতিল করে দিবে। এইটা হচ্ছে 3 নাম্বার। ওকে স্যার, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার তাহলে আগে জি বলেন। স্যার যদি আলাদা ইউনিট থাকে সেক্ষেত্রে এক ইউনিট থেকে আর এক ইউনিটে পণ্য ট্রান্সফার হয়, সেক্ষেত্রে ব্যাটের কি হবে? সরি, কি বলছেন আবার বলেন। আলাদা ইউনিট থাকে? হ্যাঁ, সেক্ষেত্রে এক ইউনিট থেকে অন্য ইউনিটে যদি পণ্য ট্রান্সফার হয়ে থাকে এক্ষেত্রে কি হবে? আলাদা ইউনিট হলে পারে, যদি আপনি ইউনিট রেজিস্ট্রেশন নেন, এক ইউনিট থেকে যখন আরেক ইউনিটে পণ্য ট্রান্সফার করবেন তখন আপনার সেলস হিসেবে গণ্য হবে, তখন আপনাকে ভ্যাট দিয়ে ট্রান্সফার করতে হবে। সেক্ষেত্রে আপনার ভ্যাট না দিয়ে ট্রান্সফার করার কোনো সুযোগ নেই। ওকে, স্যার আবার একটু যদি রিপিট করেন স্যার, প্লিজ স্যার আবার একটু রিপিট করেন এই সেন্টেন্সটা। যখন আপনার ইউনিট রেজিস্ট্রেশন থাকবে, ইউনিট রেজিস্ট্রেশনের সময় আপনি এক ইউনিট থেকে যখন আরেকটা ইউনিটে প্রোডাক্ট ট্রান্সফার করবেন তখন আপনাকে ভ্যাট দিয়ে ট্রান্সফার করতে হবে, তখন ওটা আপনার সেলস হিসেবে গণ্য হবে। ঠিক আছে, থ্যাংক ইউ, বুঝতে পেরেছি। আপনার এখান থেকে প্রোডাক্ট বের হওয়া মানে আপনার এটা সেলস। জি স্যার, বুঝতে পারছি স্যার। ওই ক্ষেত্রে কি স্যার 6.3 ইস্যু করে ট্রান্সফার করবে? ট্রান্সফার করতে হবে। 6.5টা কখন ইস্যু করা হয়? 6.5 দিয়ে যখন আপনি ইন্টারনাল ট্রান্সফার করবেন, একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে দিচ্ছেন। আপনার গুলশানে একটা আউটলেট আছে, মতিঝিলে একটা আউটলেট আছে। আপনার এই গুলশান আউটলেটের প্রোডাক্টটা আছে, মতিঝিল আউটলেটের প্রোডাক্টটা নাই। এখন আপনি ওখান থেকে ওখানে ট্রান্সফার করবেন, তখন আপনি 6.5 দিয়ে করবেন। আলটিমেটলি যখন মতিঝিল থেকে সেল হবে তখন ওটার উপর আপনি ভ্যাট পে করবেন। ঠিক আছে? জি স্যার, ওটা সেন্ট্রাল রেজিস্ট্রেশন ক্ষেত্রে ভাই, ওটা যে ইউনিট রেজিস্ট্রেশন ক্ষেত্রে না, সেন্ট্রাল রেজিস্ট্রেশন ক্ষেত্রে। ওকে, আমরা নেক্সট ইয়েতে যাই। আজকে 158 জন 57 জন স্টুডেন্ট দেখতেছি। আমি জানি না নেক্সট ক্লাসে এত স্টুডেন্ট থাকবে কিনা। প্রথম দিকে দেখা যায় যে স্টুডেন্ট থাকে, তারপর থাকে না। সো আমি রিকোয়েস্ট করবো আপনারা ক্লাসগুলো জয়েন করলে আপনাদের উপকার হবে।
আশা করি আর কি। হ্যাঁ, আপনারা কনসিস্টেন্সি রাখেন আর কি। এখন আসেন ম্যানার অফ ভ্যাট কালেকশন, যে আমি এই যে ইয়েস ভ্যাটটা স্যার। জি কিছু বললেন? স্যার একটা কোশ্চেন ছিল, ইউনিট ট্রান্সফার যদি হয় সেক্ষেত্রে কত পার্সেন্ট এড হবে সেল যদি দেখানো হয়? অ্যাডের কিছু তো নাই। ইউনিট ট্রান্সফারের ক্ষেত্রে সে ভ্যাট দিয়ে করবে সরাসরি, এখানে তো কোনো পার্সেন্টেজের কিছু নাই। আপনি যখন ইউনিট একটা রেজিস্ট্রেশন থেকে আপনি কাউকে দিচ্ছেন, মানে ওটা আপনার সেল, ওখানে ট্রান্সফারের কিছু নাই। বুঝতে তো আপনার 100 টাকার দাম, 100 টাকার উপর 15 টাকা ভ্যাট দিবেন। পারলাম। এখন এটা কাস্টমস রিলেটেড পড়াশোনা আমরা করছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এটা একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচার আপনার সকল ক্ষেত্রে প্রযোজ্য হবে আর কি। যখনই আপনি কোনো ইম্পোর্ট করবেন কোনো গুডস অথবা প্রোডাক্ট, তখন আপনার এই স্ট্রাকচার ফলো করে আপনার কাস্টমস ডিউটি প্রযোজ্য হয়। কল আসছিল দেখুন। সো আমরা বাকি আলোচনায় পরে যাচ্ছি, আগে এটা একটু আপনাদের সাথে আলোচনা করে নিই। ফর এক্সাম্পল, একটা প্রোডাক্ট আপনি ইম্পোর্ট করেছেন দেশের বাইরে থেকে। সেই প্রোডাক্ট যখন ইম্পোর্ট করবেন, ইম্পোর্টের সময় কাস্টমস ডিউটি ক্যালকুলেশন হয় কোন ভ্যালুর উপরে? সেই ভ্যালুটার নাম হচ্ছে অ্যাসেসমেন্ট ভ্যালু। অ্যাসেসমেন্ট ভ্যালু বলতে আমরা কি বুঝি? অ্যাসেসমেন্ট ভ্যালু বলতে বোঝায় যার ভিতরে আপনার ওই প্রোডাক্টের যেটা ইম্পোর্ট করেছেন সেটার যা ভ্যালু, কথার কথা $100, তার সাথে আপনার ফ্রেট এন্ড ইন্স্যুরেন্স থাকে। ফ্রেট ইন্স্যুরেন্স যোগ করে যে ভ্যালু হয় সেটাকে বলা হয় অ্যাসেসমেন্ট ভ্যালু। আপনারা যদি কখনো এলসি ডকুমেন্টস দেখে থাকেন, এলসি ডকুমেন্টের 46 নাম্বার কলামে অ্যাসেসমেন্ট ভ্যালু দেওয়া থাকে। কি বললাম? এলসি ডকুমেন্টের 46 নাম্বার কলামে অ্যাসেসমেন্ট ভ্যালু দেওয়া থাকে। সো এই 46 নাম্বার কলামে বলা আছে একটা প্রোডাক্টের অ্যাসেসমেন্ট ভ্যালু হচ্ছে 50,000 টাকা। সেই প্রোডাক্টের উপরে সিডি অর্থ কাস্টমস ডিউটি, কাস্টমস ডিউটি 25% প্রযোজ্য। আরডি মানে রেগুলেটরি ডিউটি 10%, সাপ্লিমেন্টারি ডিউটি মানে সম্পূরক শুল্ক 20%, ভ্যাট 15%, এবং এটি এটি হলো অ্যাডভান্স ট্যাক্স, বা আগে এটাকে এটিবি বলা হতো, হচ্ছে 5%। তাহলে এই যে 50,000 টাকা যে প্রোডাক্টের অ্যাসেসমেন্ট ভ্যালু, আসলে ওই প্রোডাক্টের উপরে কত টাকা ডিউটি ট্যাক্সেস আসতেছে, এবং ডিউটি ট্যাক্সেস সহ ওই প্রোডাক্টের ভ্যালুটা কত দাঁড়াবে, এবং এখান থেকে কোনটা কোনটা আপনার প্রোডাক্টের কস্ট এবং কোনটা কোনটা আপনি রিবেট নিতে পারবেন, সেই বিষয়গুলো আমরা এখন আলোচনা করব। খুব সিরিয়াসলি মনোযোগ দিয়ে শুনবেন। স্যার এলসি ডকুমেন্ট বলতে কি স্যার বিল অফ এন্ট্রিকে বোঝানো হয়েছে স্যার? ধরেন আপনার একটা প্রোডাক্টের অ্যাসেসমেন্ট ভ্যালু 50,000 টাকা। এটা হলো স্ট্রাকচার, এটা এই স্ট্রাকচার সেম ক্রনোলজিক্যালি আসবে। প্রথমে আসবে সিডি বলতে কাস্টমস ডিউটি। কাস্টমস ডিউটি কোন ভ্যালুর উপরে প্রযোজ্য হয়? অ্যাসেসমেন্ট ভ্যালু। অ্যাসেসমেন্ট ভ্যালু কত বলা আছে? 50,000 টাকা। 50,000 টাকা কাস্টম ডিউটি রেট কত? 25%। তাহলে 50,000-এর উপর 25% করলে 12,500 টাকা আসবে কাস্টমস ডিউটি। এরপরে আরডি মানে রেগুলেটরি ডিউটি। রেগুলেটরি ডিউটি অ্যাসেসমেন্ট ভ্যালুর উপরে হয়। অ্যাসেসমেন্ট ভ্যালু 50,000, তার উপর 10% 5,000 টাকা রেগুলেটরি ডিউটি। এরপরে আসে সাপ্লিমেন্টারি ডিউটি। সাপ্লিমেন্টারি ডিউটি ক্যালকুলেশনের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে অ্যাসেসমেন্ট ভ্যালুর সাথে সিডি এবং আরডি যোগ করে যে ভ্যালু হবে তার উপরে সাপ্লিমেন্টারি ডিউটি হয়। তাহলে এই 50,000 টাকা অ্যাসেসমেন্ট ভ্যালু, তার সাথে সিডি হচ্ছে 12,500, এর সাথে আরডি হচ্ছে হলো 5,000, এই হলো 67,500। এর উপর 20% করলে 13,500 টাকা হচ্ছে হলো এসডি। এরপরে আসে ভ্যাট। ভ্যাট কি হয়? এই অ্যাসেসমেন্ট ভ্যালুর সাথে সিডি আরডি এসডি যোগ করে যে ভ্যালু হয়, এই 67,500 সাথে এই 13,500 যোগ করে 81,000 টাকা, এর উপর 15% করলে এই 12,150 টাকা ভ্যাট। এবং এটি ভ্যাট যে ভ্যালুর উপরে হয়, এটি সেই ভ্যালুর উপরে হয়। এখানেও সিডি আরডি এসডি সব যোগ করে ওই 81,000 টাকার উপর 5% এটি আসছে আর কি। হ্যাঁ, সো এই যে স্ট্রাকচার, এইটা আপনাকে ফলো করতে হবে। এখানে একটা জিনিস নাই, সেটা হলো অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, এআইটি। সেটা হয় হলো অ্যাসেসমেন্ট ভ্যালুর উপরে। তাহলে এখানে অ্যাসেসমেন্ট ভ্যালু 50,000 টাকা, তার উপর 5%,
5,000 টাকা আসবে হলো আপনার অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। সো আপনার এখানে একটা ক্যাসকেডিং, একটু আগে বলছিলাম না ক্যাসকেডিং ইফেক্ট, এই যে ক্যাসকেডিং ইফেক্ট ভ্যাটের, আপনার যদি পরীক্ষায় আসে যে হোয়াট ইজ দ্য ক্যাসকেডিং ইফেক্ট অন ভ্যাট, ভ্যাট আইনে ক্যাসকেডিং ইফেক্ট কি, তখন আমাকে বলতে হবে ভ্যাট আইনে ক্যাসকেডিং ইফেক্ট হচ্ছে ভ্যাট অন ভ্যাট, সাপ্লিমেন্টারি ডিউটি ইজ এ পার্ট অফ ভ্যাট। তারপরে দেখেন ভ্যাট ক্যালকুলেশনের সময় সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাড করে তারপরে আপনার ভ্যাট ক্যালকুলেশন হচ্ছে, তার জন্য কিন্তু ভ্যাটটা বেশি আসতেছে। দিস ইজ কল্ড ক্যাসকেডিং ইফেক্ট। ওকে, এখন আপনার কস্ট কোনগুলো? আপনার কস্ট হচ্ছে হলো অ্যাসেসমেন্ট ভ্যালু, এর সাথে সিডি, আরডি এবং এসডি, এই তিনটা আপনি রিবেট পাবেন না, এই তিনটা মিলে আপনার কস্ট অফ গুডস সোল্ড আসবে। তার মানে 50,000 টাকা, 12,500, 5,000 আর 13,500, এই তিনটা যোগ করলে যা হবে দিস উইল বি ইয়োর আপনার কস্ট। আর তার মানে 81,000 টাকা হবে আপনার ওই প্রোডাক্টের কস্ট অফ গুডস সোল্ড। আর ভ্যাট আপনি বিল অফ এন্ট্রি থ্রুতে রিটার্নের সাথে আপনি অ্যাডজাস্ট করবেন, আপনি এটা রিবেট নেবেন। আর এটি যেটা আছে সেটাও আপনি অ্যাডজাস্ট করবেন, এটাকে বলা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। ভ্যাটটা রিবেট হিসেবে ক্লেম করা হয় আর এটি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হিসেবে ক্লেম করা হয়। আর এআইটি যেটা দিবেন অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, সেটা আপনি ইয়ারলি ইনকাম ট্যাক্স রিটার্নের সাথে এটা অ্যাডজাস্ট করতে পারবেন। সবাই বুঝতে পেরেছেন কিনা বলেন? জি স্যার। জি স্যার, আমি একটা বুঝতে পারছি। স্যার এই এটি এবং এআইটি এটা কি একই জিনিস মনে হচ্ছিল, কিন্তু এখন তো মনে হচ্ছে দুইটা স্যার। এটি এবং এআইটি এক জিনিস না, এটি হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স, আগে এটাকে বলা হয়তো অ্যাডভান্স ট্রেড ভ্যাট। হ্যাঁ, আর এটিভি হ্যাঁ, আর হচ্ছে হলো এটি হচ্ছে হলো এটা, এআইটি হলো অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। হ্যাঁ, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হচ্ছে হলো এটা হয় হলো কিছু করে অ্যাসেসমেন্ট ভ্যালুর উপরে, এই দুটো দুই জিনিস, এটা এক জিনিস। তার মানে স্যার এটি হচ্ছে অ্যাডভান্স ট্রেড, মানে অ্যাডভান্স ভ্যাট, অ্যাডভান্স ভ্যাট মানে ভ্যাটের দিক থেকে, আর এআইটি হচ্ছে ট্যাক্সের দিক থেকে। ট্যাক্স থেকে, ওটা ট্যাক্সের সাথে আপনি অ্যাডজাস্ট করবেন আর এটা ভ্যাটের সাথে অ্যাডজাস্ট করবেন। জি স্যার স্যার। একটা কোশ্চেন ছিল যে ক্যাসকেডিং এর বিষয়টা যদি স্যার একটু চার্জ দিতেন। ক্যাসকেডিং ইফেক্ট বলতে বোঝাচ্ছে যে ভ্যাট অন ভ্যাট আর কি। হ্যাঁ, ভ্যাট অন ভ্যাট বলতে যেটা বোঝায় যে ধরেন আপনি আপনি একটা কোন একটা প্রোডাক্ট আপনি এই যে আমরা এখানে এক্সাম্পল দেখলাম যে আপনি মালটা ইম্পোর্ট করেছেন, ইম্পোর্ট করার পর আপনাকে কি করতে হলো, এখানে আপনার হলো আপনাকে ভ্যাট দিতে হলো। তো আপনি এই ভ্যাটও দিচ্ছেন আবার সাপ্লিমেন্টারি ডিউটি দিচ্ছেন। তো সাপ্লিমেন্টারি ডিউটি তো ভ্যাটেরই একটা অংশ। তো দেখেন আপনাকে এখানে ক্যালকুলেশন যখন হচ্ছে তখন সাপ্লিমেন্টারি ডিউটি ক্যালকুলেশন হচ্ছে সিডিআরডি যোগ করে অ্যাসেসমেন্ট ভ্যালু যোগ করে। আর ভ্যাট যখন আপনি ক্যালকুলেট করছেন তখন ওই সিডিআরডি ওটা তো কাস্টমসের পার্ট, ওটার সাথে আবার সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাড করে তারপর আপনার এই ভ্যাটটা ক্যালকুলেশন হচ্ছে। এই জন্য এটাকে ক্যাসকেডিং ইফেক্ট বলা হচ্ছে, যে সাপ্লিমেন্টারি ডিউটি যেহেতু ভ্যাটেরই একটা অংশ, কিন্তু তারপরও আপনাকে এই এই হলো ভ্যাট ক্যালকুলেশনের সময় সাপ্লিমেন্টারি ডিউটি যোগ করে সেই ভ্যালুর উপর আপনাকে এটা পে করতে হচ্ছে, এই জন্য এটাকে ক্যাসকেডিং ইফেক্ট বলা হয়। সো ভ্যাট আইনের যে কনসেপ্ট যে আপনি আউটপুটের উপর ভ্যাট দিবেন, ইনপুটের উপর ভ্যাট রিবেট নেবেন, এবং এটা আপনার হলো একটার সাথে একটা অ্যাডজাস্ট হবে, সেটা বলা হচ্ছে। কিন্তু এসডি কিন্তু আপনি অ্যাডজাস্ট করতে পারছেন না, আবার এসডি যোগ করে যে ভ্যালু তার উপর আপনি ভ্যাট দিচ্ছেন, এই জন্য এটাকে ডিস্টরশন বলা হচ্ছে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যালো বলেন বলেন, শুনতেছি তো আমি। স্যার, কোন কোন প্রোডাক্টের উপরে আমরা রিবেটটা পাবো, এটার কি কোনো লিস্ট আছে বা কোনো এছাড়াও? অবশ্যই আছে, ওটা ওটা আমরা রিবেট নিয়ে যখন আলোচনা করব তখন আমরা বিস্তারিত আর ডিসকাস করবো, ওটা এখন না। কোন কোন প্রোডাক্টের উপর আপনি রিবেট পাবেন সেটা আপনার আইনে বলা আছে, সেটা আমরা যখন রিবেট নিয়ে আলোচনা করবো তখন আমরা ডিসকাস করবো। এখন যেটা নিয়ে আলোচনা থ্যাংক ইউ স্যার। এখানে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন।
আর এখানে ক্যাসকেডিং ফিগার কত হবে স্যার এই উদাহরণে স্যার ক্যাসকেডিং ইফেক্ট এই যে ফিগারটা স্যার ক্যাসকেডিং এর মানে আপনার তো সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাড করে তারপরে আপনি ভ্যাটটা ক্যালকুলেশন করেছেন। আইডিয়ালি যদি ক্যাসকেডিং না হতো তাহলে কি হতো, ভ্যাট হয়তো কোন ভ্যালুর উপরে, সিডি অ্যাসেসমেন্ট ভ্যালু সিডি আরডি যোগ করে যে ভ্যালু তার উপরে 15%। তাহলে এই যে এসডির যে টাকাটা 13,500 সেটা হচ্ছে ক্যাসকেডিং ইফেক্ট। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। স্যার এখানে কি 13,000 টাকার উপরও তো আমরা আলটিমেটলি ব্যাট স্যার ধরতেছি, হ্যাঁ? তো স্যার 13,500 প্লাস যেটা ব্যাট চার্জ করতেছে দুইটা মিলাই কি স্যার ক্যাসকেডিং ইফেক্ট? কাস্টমস সিডি আরডি এগুলো তো আপনার কাস্টমসের পার্ট, কিন্তু ভ্যাটটা হচ্ছে হলো, এসডিটা হচ্ছে হলো ভ্যাটের একটা অংশ। সিম্পল জিনিসটা বোঝার চেষ্টা করেন, জিনিসটাকে কমপ্লিকেটেড করেন না। কাস্টম ডিউটির পার্ট যেটা, সেটা তো আপনাকে দিতেই হবে। অ্যাসেসমেন্ট ভ্যালুর সাথে কাস্টম ডিউটি আরডি যোগ করে আপনি ভ্যাট ক্যালকুলেশন করবেন। এখানে তো আপনি সেটা না করে ভ্যাটটা যোগ করে সেই ভ্যালুর উপর আপনি ক্যালকুলেট করতেছেন, এই জন্য বলা হচ্ছে ক্যাসকেডিং ইফেক্ট। আপনি কি ক্লিয়ার হয়েছে? না হলে বলেন আবার। না স্যার ক্লিয়ার স্যার, বলছিলাম যে আমরা তো এসডি অ্যাড করে তারপর ব্যাটটা ক্যালকুলেশন করি আর কি স্যার। তো সেই ক্ষেত্রে মানে এসডি যে 13,500 টাকা আছে, মানে এসডি যে অ্যামাউন্টটা ওটার উপর স্যার ব্যাট দিয়ে আর কি, সেটাই বলছিলাম আর কি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা আমরা আগাই তাহলে, হ্যাঁ। জি স্যার, আগাম। তো কাস্টমস রিলেটেড যদি কোনো অঙ্ক আসে, আপনাদের থাকার সম্ভাবনা অনেক বেশি, তাহলে কিন্তু এই স্ট্রাকচার আপনাকে ফলো করতে হবে। এনি ম্যাথ রিলেটেড টু কাস্টমস, এই কনসেপ্ট এই ক্রনোলজিক্যালি আপনাকে ফলো করে তারপর আপনাকে এই কাস্টমসের অঙ্ক করতে হবে। বুঝে গেল? এখন আমরা জি স্যার। প্রথম দিকে আলোচনা করব। আমরা কি একটা ব্রেক দিতে পারি? জি জি স্যার, স্যার, একটা ব্রেক নামাজের দিলে ব্রেক, ভালো হয় স্যার। নামাজের ব্রেক দিলে ভালো হয় স্যার। এখন কিন্তু নাটক করে দিব। এখন দিলে আপনাদের ভালো হয়, বলেন। স্যার সেটা তো আপনি ভালো বলবেন স্যার, যদি পরে যাও স্লাইড থাকে অনেকগুলো স্যার, সেটা তাহলে স্যার এখানে দিয়ে দেন। জি স্যার, দেওয়া যায় স্যার। এখন 8:39 বাজে, আমরা কয়টায় আসতে পারি সেটা বলে দিলে সবচেয়ে সুন্দর। আমরা 55তে শুরু করব। 15 মিনিট ঠিক স্যার। আছে স্যার, থ্যাংক ইউ। জি স্যার, জি স্যার, এখন ওকে ভালো। স্যার, থ্যাংক ইউ। ওকে স্যার। এটাই আপনারা মিস করেন না কিন্তু কেউ আর কি, হ্যাঁ। আমরা এখন অনেক কিছু কাস্টমস রিলেটেড অনেক কিছু আলোচনা আসবে আর কি এখন আর কি, হ্যাঁ। সো 8:55-তে আপনারা সবাই উপস্থিত থাকেন কাইন্ডলি। ওকে স্যার।